অলরাইট, সো আমরা কেমব্রিজ 16 এর যে প্যাসেজটাতে যাব সেটা হচ্ছে টেস্ট 1 এন্ড প্যাসেজ 2। এরকম টেস্ট 1 প্যাসেজ 2, টেস্ট 1 প্যাসেজ 2 তে যাব আমরা। আর এখানে আমাদের কেমব্রিজ দেখেন এখানে লেখা আছে প্যাসেজ 2, টেস্ট 1 প্যাসেজ 2, কেমব্রিজ 16। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই দেখেন, শুরুতে কোয়েশ্চেন দেওয়া আছে। প্যাসেজ 2 লেখা আছে, ইউ শুড স্পেন্ড 20 মিনিটস, ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন কোয়েশ্চেন 14 to 26, এরকম, হুইচ আর বেসড অন প্যাসেজ 2, এরকম। এখন এখানে কোয়েশ্চেন 14 to 20 প্রশ্নগুলো দেওয়া আছে। বলা হচ্ছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফ, এখানে 7টা প্যারাগ্রাফ আছে। চুজ দ্য কারেক্ট হেডিং, সবচেয়ে হেডিং চুজ করতে, সবচেয়ে কারেক্ট হেডিং চুজ করতে বলেছে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য। লিস্টে একটা লিস্ট দেওয়া আছে, লিস্ট থেকে আমাদেরকে কাজটা করতে বলা হয়েছে। দেখি এখানে তার লিস্ট অফ হেডিং, এই কোশ্চেনটা আমরা আগে ওয়ার্ক করছি। লিস্ট অফ হেডিং নামে একটা কোয়েশ্চেন আছে, বেশ কনফিউজিং, ইউ নো দ্যাট। তো প্যাসেজটা দেখি, প্যাসেজ এখানে কোয়েশ্চেন দেওয়া আছে প্যারাগ্রাফ এ থেকে প্যারাগ্রাফ জি পর্যন্ত। এটা হেডলাইন দেওয়া আছে, দেখেন হেডলাইনটা হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ জোজার। দ্য স্টেপ পিরামিড অফ জোজার। এখন এই যে স্টেপ পিরামিড, এরকম এগুলো বাংলা করার দরকার নেই। স্টেপ পিরামিড অফ জোজার, এখানে ডিটা উজ্জ্বল হয়েছে, জোজার। তো জোজারের পিরামিডের কথা বলা হচ্ছে, স্টেপ পিরামিড অফ জোজার। ওকে, আমাদের এই যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই প্যাসেজের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা লিস্ট অফ হেডিং, তাই না? ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা হচ্ছে লিস্ট অফ হেডিং। চিন্তা, ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা হচ্ছে লিস্ট অফ হেডিং। এখন আর কি কোয়েশ্চেন আছে? কারণ একটা প্যাসেজে নরমালি মাল্টিপল কোয়েশ্চেন টাইপস থাকে, 2টা 3টা এরকম, তাই না? বিভিন্ন রকম কোয়েশ্চেন টাইপ থাকে। তাহলে এখানে কয় রকম কোয়েশ্চেন আছে আমরা একটু চেক করি। কয় রকম কোয়েশ্চেন আছে? লিস্ট অফ হেডিং আছে, প্লাস আর কি আর কোন রকমের কোয়েশ্চেন এখানে আছে, লেটস চেক। এখানে আর কোন রকমের কোয়েশ্চেন টাইপ আছে এখানে দেখে আসি আমরা। রাইট, এছাড়া আর কি আছে এখানে? সামারি কোয়েশ্চেন আছে এখানে, লেখা আছে সামারি, কি লেখা আছে? লেখা আছে কমপ্লিট দ্য নোটস বিলো, এরকম লেখা আছে। এখানে কোয়েশ্চেন আছে 21 থেকে 24, 21 to 24 ইজ ইকুয়াল টু 4টা প্রশ্ন। আর কি আছে? আর একটা ফ্যাক্টর ম্যাচিং আছে। ওমেন, তো 3 রকম কোয়েশ্চেন আছে আজকে, 3 ধরনের কোয়েশ্চেন আছে আজকে আমাদের এখানে। কি কি কোয়েশ্চেন আছে? আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে এখানে দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনটার নাম হচ্ছে লিস্ট অফ হেডিং অর হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং উইথ প্যারাগ্রাফ, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিটিং নোটস, আর অন্য কথায় চিন্তা করলে সামারি বলতে পারি, কমপ্লিটিং নোটস আছে আমাদের। এন্ড দেন ফাইনালি এমসিকিউর মতো করে যেটাকে বলে ফ্যাক্টর ম্যাচিং, এরকম কোয়েশ্চেন আছে হচ্ছে এখানে কয়টা? 2টা। তো 3 ধরনের কোয়েশ্চেন আছে এখানে আজকে। এর মধ্যে সবচেয়ে ট্রিকি হচ্ছে অফকোর্স লিস্ট অফ হেডিংটা সবচেয়ে ট্রিকি। এখানে অনেক লোকজন সাফার করে, লট অফ পিপল সাফার যখন তারা লিস্ট অফ হেডিং সলভ করে। তো আমরা যাতে সাফার না করি সেটা চেষ্টা করতে হবে। অলরাইট, সো চলুন দেখি এখানে কি লেখা আছে। ফার্স্ট অফ অল, ওকে, এই যে প্যারাগ্রাফটা আছে, বাই দ্য ওয়ে স্ক্রিনে যারা দেখতেছেন আমাকে বলেন তো, এই আমি কি জুম করবো নাকি ঠিক আছে? ক্যান ইউ লাইক এই লেটার গুলা কি আপনারা পড়তে পারেন নাকি জুম করতে হবে? লেট মি নো। দেখা যায়, বোঝা যায় যে ওয়ার্ড গুলা বোঝা যাচ্ছে? অলরাইট, একটু জুম করলাম। ওকে, গ্রেট, অসম।
অ্যাবসলিউটলি অসম। এনিওয়ে এখন দেখেন আমরা ফার্স্ট যেটা করবো আজকে, আমরা এখানে লিস্ট অফ হেডিং সলভ করা শুরু করব। আমরা লিস্ট অফ হেডিং সলভ করা শুরু করবো, যেটাকে হেডিং ম্যাচিং বলা হচ্ছে। চলুন আমরা সলভ করা শুরু করে দিই হেডিং ম্যাচিং। ওকে, হেডিং ম্যাচিং এর এখানে কি আছে? ফার্স্ট অফ অল দেখেন এখানে অপশন দেওয়া আছে কয়টা? 10টা অপশন, 9টা অপশন দেওয়া আছে। 9টা অপশন দেওয়া আছে দেখেন। লিস্ট অফ হেডিং অপশন নম্বর 1 2 3 4 5 6 7 8, এখানে 9টা অপশন দেওয়া আছে। নাও ওই যে আপনাকে একটা কথা রিমাইন্ড করে দেই, ওই যে একটা আমি কিছুদিন আগে দেখছিলাম একজন টিচার বলতেছে যে অপশনগুলো পড়েন প্রথমে, এরকম। হ্যাঁ, এটা এরকম একটা স্ট্র্যাটেজি কে জানে বলতেছিল যে অপশন পড়েন। ডোন্ট ডু দিস, ওয়েস্ট অফ টাইম। ইনিশিয়ালি আপনি অবশ্যই অপশনগুলো পড়বেন না, বিকজ ইট ইজ গোয়িং টু বি আ ওয়েস্ট অফ ইউর টাইম। আপনি তো টাইম নষ্ট করতে চান না, তাই না? তো আমরা অপশনগুলো ইনিশিয়ালি পড়তেছি না। সো ডোন্ট রিড অপশনস ইনিশিয়ালি, ডোন্ট রিড ইনিশিয়ালি, আমরা পড়তেছি না ইনিশিয়ালি। পরে এসে আমরা পড়বো আবার। ওকে, আমরা টাইম নষ্ট করতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। আমরা আমাদের টাইমটা ওয়েস্ট করতে চাই না। ওকে, সো এখানে আমরা অপশনগুলো দেখলাম না ফার্স্ট অফ অল। ফাইন, ডোন্ট রিড অপশনস ইনিশিয়ালি। পরে এসে আমরা অপশনগুলো ডেফিনেটলি দেখবো। ইউ নো দিস, রাইট? এটা আমরা আমাদের একটা ডিটেইল ডিসকাশন হয়েছিল। সো অপশনগুলো পড়তেছি না এখানে। ফাইন, কোথায় যাবো আমরা? কোয়েশ্চেন্সে। আমাদের এখানে যে প্যারাগ্রাফগুলোর কথা বলা আছে, ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ এ। এখানেও কিছু টেকনিক আছে, চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন এই প্যারাগ্রাফ এ বি সি ডি, এতগুলা প্যারাগ্রাফ আছে। ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ার পরে আপনি চেক করতে পারেন যে সবচেয়ে ছোট প্যারাগ্রাফ কোনটা। এভাবে ছোটগুলো আগে সলভ করা যায় আর কি। এত চিন্তা করার লাভ নেই, মোটামুটি রিডিং এ ভালো করলে আমরা কিন্তু পারবো, ওয়ারিড হওয়ার টেনশনে কিছু নাই। ওকে, ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ এ। ওকে, চলুন তাহলে আমরা প্যারাগ্রাফ এ তে মুভ করব। সো দিস ইজ প্যারাগ্রাফ এ। ওকে, দিস, এটা হচ্ছে আমাদের জন্য প্যারাগ্রাফ এ, হ্যাঁ না? দিস ইজ প্যারাগ্রাফ এ। এই যে প্যারাগ্রাফ এ আছে, এটা তো বেশ বড় একটা প্যারাগ্রাফ। যদি চেক করি আমরা কয়টা বাক্য দেওয়া আছে এখানে, একটা ছোট করতে হবে। কয়টা বাক্য দেওয়া আছে এখানে? একটা বাক্য আছে, তারপরে দুইটা, তিনটা, চারটা বাক্য আছে। চারটা বাক্য দিয়ে পুরো প্যারাগ্রাফ শেষ করে ফেলছি, বাট বাক্যগুলো বিশাল বড় বড় বাক্য আর কি। সো যেটা হয়, অনেকে এগুলো বুঝতে প্রবলেম হয়। অনেকে এটা বুঝতে পারে না। দিস ইজ এ প্রবলেম। এখন এই যে প্যারাগ্রাফ, এই যে এতগুলা 4টা লাইন আছে এখানে, এটা কিন্তু খুব বড় প্যারাগ্রাফ তা কিন্তু না। এটা একটা মিডিয়াম ক্যাটাগরি, মিডিয়াম সাইজের প্যারাগ্রাফ। নর্মালি আমরা একটা প্যারাগ্রাফ যখন পড়ি প্রথমে, তো আমরা যেটা করি 2 বা 3টা সেন্টেন্স পড়ি নর্মালি। ইউ নো দিস, উই রিড 2 or 3 সেন্টেন্সেস। প্রথম 2-3টা বাক্য আমরা ফার্স্ট পড়ি, তাই না? ফার্স্ট 2-3টা বাক্য আমরা পড়ি ইনিশিয়ালি, এন্ড দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এর লাইক পড়ার সময় সাবজেক্ট, মেইন ইনফরমেশন গুলোকে আন্ডারলাইন করে রাখি। দ্যাটস হোয়াট উই নরমালি ডু, তাই না? ফাইন, সবাইকে বলে রাখতে আজকে আমরা কি নিয়ে ওয়ার্ক করতেছি? আমরা ওয়ার্ক করছি ক্যামব্রিজ 16 এর প্যাসেজ 2 টেস্ট 1 নিয়ে ওয়ার্ক করতেছি। হেডিং ম্যাচিং কোশ্চেন ট্যাবটা আমাদের সামনে আছে। নাও এখন এখানে আমাদের যে প্ল্যানটা, যে আমরা এখানে কয়টা 2-3টা লাইন বা সেন্টেন্স পড়বো। তো ফার্স্ট সেন্টেন্স এখানে শেষ হয়েছে, সেকেন্ড সেন্টেন্স এখানে শেষ হয়েছে, থার্ড সেন্টেন্স এখানে শেষ হয়েছে। যদি এই পর্যন্ত আমরা পড়তে চাই, এই পর্যন্ত যদি আমরা পড়তে চাই 3টা সেন্টেন্স, তাহলে কি রকম হচ্ছে? ফর এক্সাম্পল, এখন ফার্স্ট লাইনে দেখেন কি লেখা আছে, যে পিরামিডস আর পিরামিডস। ওকে, পিরামিড নিয়ে যে আলোচনা করবো এটা তো আমরা জানি, হেডলাইনে পিরামিডের কথা বলা আছে। পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস। পিরামিড গুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত অবকাঠামো অফ এনশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন ইজিপ্টের। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু পাইতেছি না। ফর এক্সাম্পল, এখানে যেটা বুঝছি যে মোস্ট ফেমাস, এটা মার্ক করলাম, মোস্ট ফেমাস মনুমেন্টস, এটাকে মার্ক করে রাখলাম, অফ এনশিয়েন্ট ইজিপ্ট এন্ড স্টিল হোল্ড এনর্মাস ইন্টারেস্ট। এনর্মাস মানে তো বিশাল বা ব্যাপক। ব্যাপক
ব্যাপক বা বিশাল যেটা বলেন, তাই না? এনরমাস, এনরমাস, ব্যাপক, বিশাল। enormous, still hold enormous interest for people, লোকজনের জন্য অনেক আগ্রহের বিষয় এটা in the present day। তাহলে এখানে আপনি যদি দেখেন, এখানে বাক্যটা দেখেন, এখন আমরা যখন আজ পরীক্ষাতে একটা লাইন পড়বো, একটা সেন্টেন্স যখন আপনি পড়বেন, ডেফিনেটলি এখানে মেইন পয়েন্টগুলো আন্ডারলাইন করে রাখেন। যেমন এখানে বলা হচ্ছে দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট, পিরামিড গুলা। বর্তমানে এদের কিনা আগ্রহ আছে, আন্ডারলাইন করেন দুইটা এই কথাগুলোকে। এরকম আমি যেভাবে আন্ডারলাইন করতেছি, এক্সাম হলে আপনি তাই করবেন, আন্ডারলাইন। হ্যাঁ, ঠিক এভাবে আপনি এক্সাম হলে কি করে রাখেন, আন্ডারলাইন করে রাখবেন। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন, তারপর বলতেছে যে দিস গ্র্যান্ড, এই যে রাজকীয় ইমপ্রেসিভ ট্রিবিউটস, হ্যাঁ, এই যে এখন এই ট্রিবিউটের মানে তো হচ্ছে ধরেন শ্রদ্ধাঞ্জলি ফর এক্সাম্পল, কিন্তু এখানে কাকে বোঝানো হয়েছে? এগুলো যা সিম্পলি বোঝানো হয়েছে কাকে? পিরামিডকে বোঝানো হয়েছে। এই পিরামিড গুলা, এগুলো কাদের মেমোরির জন্য বানানো হয়েছে? টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিংস, ওকে, have become linked with the country even though, এটা এই কান্ট্রির সাথে লিঙ্কড হয়ে গেছে। পিরামিড গুলা এই কান্ট্রির সাথে লিঙ্কড হয়ে গেছে। কোন কান্ট্রি? ইজিপ্টের সাথে লিঙ্কড হয়ে গেছে। আপনি এখানে মার্ক করে রাখেন, খেয়াল করেন জিনিসটা, পিরামিড গুলা ইজিপ্টের সাথে লিঙ্ক হয়ে গেছে। যদিও যদিও আদার কালচার সাচ এস চাইনিজ, মায়ান অলসো বিল্ড পিরামিডস। এখানে একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলতে চাই, এটা এই বিষয়টা মনে রাখবেন আপনারা। একটা সেন্টেন্স যখন আমরা পড়তেছি, জিনিসটা খেয়াল করেন, একটা বাক্য যখন আমরা পড়তেছি, যেমন আমি যদি বলি বাক্যটা, একটা বাক্য লিখে আমি দেখেন, আপনারা খেয়াল করেন যে even though he worked hard, he did not get a good result. খেয়াল করেন, even though he worked hard, he did not get a good result. এটা মানে কি? হ্যাঁ, যদিও সে হার্ড ওয়ার্ক করছে, হ্যাঁ, সে ভালো রেজাল্ট পায় নাই। এই বাক্যটার মধ্যে একটা কিন্তু মজার ঘটনা আছে। ঘটনা হলো এটা একটা কমপ্লেক্স বাক্য, তাই না? এই কমপ্লেক্স বাক্য, হ্যাঁ, এর দুইটা অংশ আছে। একটা হচ্ছে ইভেন দো হি ওয়ার্কড হার্ড, হি ডিড নট গেট এ গুড রেজাল্ট। যদি সে হার্ড ওয়ার্ক করছে, সে ভালো রেজাল্ট পায় নাই। এখানে কোন কথাটাকে আমি ফোকাস করতেছি বলেন আমাকে? আমি কি ইভেন দো, এই বাক্যে ইভেন দোর অংশকে ফোকাস করা হচ্ছে, নাকি সে ভালো রেজাল্ট পায় না এটাকে ফোকাস করা হইতেছে? তো নরমালি এই ধরনের কমপ্লেক্স বাক্যের ইন্ডিপেন্ডেন্ট অংশটাকে ফোকাস করা হয় নরমালি। লিস্ট অফ হিডিং এর জন্য এটা বুঝতে পারলে আপনাকে হেল্প করবে, বা না বুঝতে পারলে যে একেবারে অনেক ডিফিকাল্ট তা না, বাট এটা খেয়াল করবেন যে এই বাক্যের দুইটা অংশ আছে, কোন অংশকে ফোকাস করা হয়েছে। হ্যাঁ, যেমন সে ভালো রেজাল্ট পায় নাই, এটাকে ফোকাস করা হয়েছে। যদিও সে হার্ড ওয়ার্ক করছে, সে ভালো রেজাল্ট পায় নাই, তারপর এটাকে আরো ফোকাস করা হয়। দেখেন কমপ্লেক্স বাক্যগুলো একটু কেয়ারফুল থাকবে। যেমন এখানে বলছে যদিও অন্যান্য কান্ট্রি গুলা বা সংস্কৃতি গুলা, যেমন চাইনিজ, মায়া, এরাও পিরামিড বানাইছে, তো পিরামিডটা ইজিপ্টের সাথে লিঙ্ক হয়ে গেছে। এবং দেখেন আমরা দুইটা বাক্য পড়ছি, দুইটা সেন্টেন্স পড়ছি। এখানে পিরামিড নিয়ে আলোচনা করতেছে, সবচেয়ে ইজিপ্টের ফেমাস মনুমেন্ট হচ্ছে পিরামিড, এরকম। এখন আপনি হয়তো আরেকটা লাইন পড়তে পারেন এখানে, যেমন দ্য এভলিউশন অফ পিরামিড, পিরামিডের বিবর্তন, পিরামিড ফর্ম, পিরামিডের আকারের বিবর্তন হ্যাজ বিন রিটেন এন্ড আর্গিউড, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে ফর সেঞ্চুরিজ। এখন এই পর্যন্ত পড়ার পরে আপনি চিন্তা করবেন কোথায় চলে যাবেন, হেডলাইন মানে অপশনগুলো পড়া শুরু করবেন। দ্যাট শুড বি ইওর প্ল্যান, অপশন পড়া শুরু করে দিই। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো আপনি যদি একটু চোখটা খোলা রাখেন, নেক্সট লাইনটা হাউএভার বলা হয়েছে, জাস্ট চোখটা যদি খোলা রাখেন। তো টেকনিক্যালি আমরা কি চিন্তা করি এখানে? টেকনিক্যাল বিষয়টা হইলো যে যখন দেখবেন একটা সেন্টেন্সে হাউএভার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, বিপরীত ধ্বনি শব্দ দিয়ে বাক্যটা শুরু হয়েছে,
তখন আপনি কি চিন্তা করবেন? তখন আপনি চিন্তা করবেন যে ওকে, তাহলে এই অংশটার উপর, এই বাক্যটার উপর এখানে কি করা হয়েছে? জোর দেওয়া হয়েছে, এরকম ভাববেন আপনি। নর্মালি ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিন্তু তাই হয়ে থাকে। যখন আপনি দেখবেন যে কোন একটা বিপরীতধর্মী কথা বলা হয়েছে, নর্মালি হোয়াট হ্যাপেন্স, নেক্সট সেন্টেন্সের উপর ফোকাস করা হয়, জোর দেওয়া হয়। এখন ইংরেজিতে এগুলোকে বলে কন্ট্রাস্টিং ওয়ার্ডস। কন্ট্রাস্টিং ওয়ার্ডস বলা হয়ে থাকে এগুলাকে, তাই না? এটা একটু আমাদের একটু বোঝার ট্রাই করতে হবে। অলরাইট, তাহলে দেখেন এখানে এই যে কথাটা বলছি, আপনি চিন্তা করেন, ফোকাস করেন ব্যাপারটাকে। আমি যে পর্যন্ত পড়লাম, আমি আইডিয়া বুঝছি যে এখানে পিরামিড গুলা ইজিপ্টের গ্রুপ খুবই বিখ্যাত মনুমেন্ট, এই বলা হয়েছে এখানে। এই হাউএভার বলা থাকার কারণে কিন্তু আপনি ফোকাস করবেন এখানে। কেন কেন ফোকাস করব? কারণ নর্মালি একটা প্যারাগ্রাফে এরকম মাঝখানে যদি হাউএভার দেওয়া থাকে, এখানে এইটাকে ফোকাস করা হয় নর্মালি। কি হচ্ছে খেয়াল করেন এখানে, যে আগের লাইনে বলা হলো যে পিরামিডের আকার নিয়ে বিতর্ক, যুক্তিতর্ক হয়েছে শত শত বছর ধরে। However, there is no question that, দেখেন, there is no question that, কোনো কোয়েশ্চেন নাই, কোনো সন্দেহ নাই। কোন বিষয়ে? as far as Egypt is concerned, এই যে ইজিপ্ট এর সম্পর্কে, ইজিপ্টের বিষয়ে কোনো সন্দেহ নাই যে, কোনো সন্দেহ নাই যে it began, এটা শুরু হয়েছে with one monument। ইজিপ্টে পিরামিড গুলা শুরু হয়েছে কি একটা মনুমেন্ট, একটা অবকাঠামো দিয়ে, টু ওয়ান কিং, একটা রাজার প্রতি সম্মান রেখে বানানো মনুমেন্ট, ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, একজন আর্কিটেক্ট এটা বানাইছিল। তো ওই মনুমেন্টটার নাম হচ্ছে দ্য স্টেট পিরামিড অফ জোজার এট সাকারা, এরকম বলা হয়। দেখেন এখন আনফরচুনেটলি আর ফরচুনেটলি যেটা হয়েছে, আমাদের কিন্তু অলমোস্ট পুরো প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন এখানে যেটা হচ্ছে, এখানে এই হাওভার্ড বলার কারণে তার আগের সেন্টেন্স তার পরের সেন্টেন্স আমার ফোকাসটা চলে আসছে। আগে বলা হয়েছে ইজিপ্টে পিরামিড আবিষ্কৃত হয়েছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা আমরা বুঝছি এখানে, নো প্রবলেম। তো এই কন্ট্রাস্টিং কথাটা ফলার কারণে এটার উপর আমরা ফোকাস করছি। তাহলে বলছে পিরামিডের ফর্ম নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে কোনো বিতর্ক নাই, যে ইজিপ্টে এটা একটা মাত্র মনুমেন্ট দিয়ে কি হয়েছে, শুরু হয়েছিল। এখন এইবার কি দেখেন একটা ব্যাপার আছে, চলুন আমরা অপশনে যাই। আমরা বুঝলাম যে একটা বিষয় নিয়ে কোনো প্রশ্ন নাই, খেয়াল করেন, there is no question, কোনো প্রশ্ন নাই, there is no question, however there is no question, কোনো প্রশ্ন নাই, as far as Egypt is concerned, it began with one monument, একটা মনুমেন্ট দিয়ে শুরু হয়েছে, কোনো প্রশ্ন নাই, এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ নাই। অন্য বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে। ফাইন, এবার দেখেন এখানে যেটা হোক, এখন আমরা অপশনগুলো যখন পড়বো, এই যে আমাদের এখানে অপশন আছে কয়টা, 9টা অপশন আছে। অপশন এসে আমরা এখন যে প্রক্রিয়া ফলো করছি সেটা নাম হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। ইউ নো দিস প্রসেস অফ এলিমিনেশন। আমরা বাদ দেওয়ার প্রক্রিয়া ফলো করব, এলিমিনেশন। এখন এখানে অবশ্যই কিছু ট্র্যাপ আছে, কিছু অফকোর্স এখানে ট্র্যাপ আছে, আপনাকে ট্র্যাপ গুলো ওভারকাম করতে হবে। দেয়ার আর সাম ট্র্যাপস, এখানে কিছু প্রবলেম আছে যেগুলোতে কিছু কমন লোকজন এই ট্র্যাপ গুলাতে পড়ে যাবে, তাই না? এখন কি হয়েছে এখানে, আমরা পড়ে আসলাম যে ইজিপ্টে পিরামিড গুলো হচ্ছে তাদের সবচেয়ে বিখ্যাত মনুমেন্ট, এবং ইজিপ্টে এটা শুরু হয়েছে একটা মাত্র
পিরামিড দিয়ে এরকম শুরু হয়েছিল এটা। আবার বলছে যে অনেক বিষয় নিয়ে বিতর্ক আছে, বাট ইজিপ্টের বিষয়টা নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো প্রশ্ন নাই। ফাইন। এখন যখন আপনি ম্যাচ করবেন, অপশনগুলো পড়া শুরু করছেন। সে অপশন বলছে দি এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস। প্রথমে চিন্তা করেন এইভাবে, লিসেন লিসেন, চিন্তা করেন এইভাবে, এরিয়াস বাংলা অর্থ হচ্ছে এরিয়া গুলো, আর্টিফ্যাক্ট আর্টিফ্যাক্ট গুলো। আর্টিফ্যাক্ট নিয়ে যদি কেউ অর্থ না জানেন, আর্টিফ্যাক্ট মানে হচ্ছে মানুষের তৈরি জিনিসপত্রকে বলা হয় আর্টিফ্যাক্ট। কৃত্রিম জিনিসপত্রকে বলা হয় আর্টিফ্যাক্ট। কৃত্রিম জিনিসপত্র, মানুষের তৈরি জিনিসপত্র, এগুলোকে বলা আর্টিফ্যাক্টস। এনিওয়ে, এভাবে চিন্তা করেন, এরিয়া গুলা, আর্টিফ্যাক্টস গুলা। এখন চিন্তা করেন এগুলো তো প্লুরাল, এগুলা প্লুরাল, থিঙ্ক করেন, এইগুলা প্লুরাল। এরিয়া গুলা, আর্টিফ্যাক্ট গুলো, এগুলো তো প্লুরাল। ইয়েস। এখন অপশনে যদি প্লুরাল বলা থাকে যে আর্টিফ্যাক্ট গুলা, এরিয়া গুলা, প্যারাগ্রাফে কিন্তু এটা কি থাকতে হবে? প্লুরাল থাকতে হবে। প্যারাগ্রাফে তো আমরা কোনো এরিয়া গুলো, মাল্টিপল কোনো এরিয়া নিয়ে পড়ি নাই, মানুষের তৈরি জিনিসপত্র গুলো এগুলো নিয়ে পড়ি নাই, আর্টিফ্যাক্ট নিয়ে পড়ি নাই। তো এইটা এই জিন্দেগিতে আনসার হইতে পারে না, নেভার এভার। তাছাড়া লেখা আছে উইদিন দ্য পিরামিড, পিরামিডের ভেতরে, তাই না? উইদিন দ্য পিরামিড ইটসেলফ। তার মানে এখানে অনেকগুলা কথা আছে এখানে, যে এই এরিয়া গুলা, আর্টিফ্যাক্ট গুলা, এগুলো আমরা পড়ি নাই। যেহেতু এগুলা প্লুরাল, এটা যদি আনসার হইতো এক নাম্বারটা, প্যারাগ্রাফে কি থাকতো? এই প্লুরাল বিষয়গুলো থাকতো, প্যারাগ্রাফে ছিল না। রাইট, একটু ফার্দার পড়ি আমরা। এরপর দেখেন, একটা কঠিন কাজ, ডিফিকাল্ট টাস্ক, একটা কঠিন কাজ, এখানে এ লেখা আছে, একটা কঠিন কাজ। এই যে কোশ্চেনটা আছে না, দেখেন খেয়াল করেন, মেম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে এখানে। টাস্ক মানে কাজ, ফর দোজ হু ইনভলভ। এখানে একটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনটা? ডিফিকাল্ট, কঠিন, একটা কঠিন কাজ। তো কঠিন এই জাতীয় কথা কোনো সিনোনিম আমার প্যারাগ্রাফে প্যাসেজে ছিল না। একটা কঠিন কাজ এরকম ছিল না, বাদ হয়ে গেল। ফাইন। এবার দেখেন নেক্সট একটা ইন্টারেস্টিং, খুব মজার একটা ব্যাপার। প্যারাগ্রাফ অপশন নম্বর 3 বলা হচ্ছে, আ কিং, একটা রাজা, আ কিং, একটা রাজা, হু সেভড হিজ পিপল, যেটা লোকদেরকে রক্ষা করেছিল। তাহলে এখানে যে প্যাসটা লাগছে দেখেন, এখানে লাগছে একজন রাজা, আ কিং, আ কিং, একজন রাজা, যে তার লোককে, তার প্রজাদেরকে সে রক্ষা করেছিল। আমার প্যারাগ্রাফেও কিন্তু বলা হয়েছিল আ কিং, প্যারাগ্রাফে কিং এর কথা বলা হয়েছিল। কিং এন্ড কিং ম্যাচ করছে, শব্দ ম্যাচ করছে, কিং এন্ড কিং ম্যাচ করছে। যখন এরকম দেখবেন আপনি যে এরকম একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড এক্স্যাক্টলি ম্যাচ করে ফেলছে, যে কাজটা করবেন এখানে, কিং আর কিং ম্যাচ করছে, আনসার দিয়েন না, আপনি চিন্তা করেন এভাবে, এটা বাদ দেই। তাহলে বাকি যে কথাটুকু আছে, যে হু সেভড হিজ পিপল, যে তার লোকদেরকে রক্ষা করছে, এইটাকে ফোকাস করেন। যে ওয়ার্ডটা ম্যাচ করবে, যে ওয়ার্ডটা মিলে গেছে, এই ওয়ার্ডে ফোকাস করেন না। আ কিং এন্ড আ কিং ম্যাচ করে গেছে, সেম থিং, এটাকে আপনি ফোকাস করবেন না। ফোকাস করবেন কোনটার উপরে? যে এই কথা লেখা হলো পরের কথাটা, যে হু সেভড হিজ পিপল, যে লোকদেরকে রক্ষা করছিল। এই রক্ষা করার কথা ওখানে কিন্তু বলা হয় নাই, সো এটা আনসার হইতে পারে না। কিন্তু অনেক পার্টিসিপেন্ট এটাকে আনসার করবে। তারা যখন দেখবা কিং হু সেভড হিজ পিপল, তখন পরীক্ষা হলো তো ব্রেন কাজ করে কম, তো মনে হবে এইটাই আনসার, কিং আর কিং মিলে গেছে, এটাই আনসার। ব্যাপারটা তো এরকম না, আসলে কিং মিলে যেতে পারে, পরের কথা তো মিলবে না, তাই না? এরকম অর্ধেক ম্যাচ করলো। এরপরে দেখেন কোশ্চেন অপশন নাম্বার 4 কি বলছে, আ সিঙ্গেল সার্টেনটি, একটা নিশ্চিত বিষয় বা একটা নিশ্চয়তা, একটা নিশ্চিত ব্যাপার, এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, অন্যান্য অনিশ্চিত বিষয়ের মধ্যে একটা নিশ্চিত ব্যাপার। একটা নিশ্চিত, এই নিশ্চিত সার্টেনটি নিয়ে কিছু পড়ছি আমরা, এখানে একটা ওয়ার্ড সার্টেনটি, নিশ্চয়তা, একটা নিশ্চিত বিষয়, সার্টেনটি, এই নিয়ে কোনো ওয়ার্ড পড়ছি আমরা? ক্যান ইউ টেল মি, এরকম কোন ওয়ার্ড পড়ছিলাম কিনা?
ফাইন। এখন ধর এটাকে আমি বাদ দিতে পারতেছি না, আমি বাকি অপশনগুলো পড়ে আসি। লেটস রিড আউট দ্য আদার অপশন। আদার অপশনগুলো পড়ে আসি, তারপর দেখি। আর পরের অপশন বলছে এন ওভারভিউ। খেয়াল করেন জিনিসটা খুব ইজি। ইফ ইউ ফলো মি দেখবেন এটা খুব ইজি হয়ে যাবে। এন ওভারভিউ একটা সাধারণ বর্ণনা, একটা স্টেটমেন্ট অ্যাবাউট এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস। আবার দেখেন বিল্ডিং গুলো প্লুরাল, এরিয়া গুলা প্লুরাল, এক্সটার্নাল বিল্ডিং গুলা। এরকম কোন বিল্ডিং গুলা পড়ি নাই আমরা, এরিয়া গুলা পড়ি নাই আমরা, প্লুরাল কিছু পড়ি নাই। ইট ক্যানট বি দি রাইট আনসার। ওকে, এরপর দেখেন মজার বিষয়টা, আ পিরামিড ডিজাইন। এটার কমন কথা, পিরামিড ডিজাইন। পরে ওয়ার্ডটা খেয়াল করেন, আদার্স কপি, যেটাকে অন্যরা কপি করছে। কপি করা নিয়ে কিছু পড়ি নাই। তো ওই যে কথা বললাম কিছুক্ষণ আগে, মনে রাখবেন, যে ওয়ার্ডটা মিলে যাবে প্রশ্নে, একটা মানে প্যারাগ্রাফে একটা ওয়ার্ড পড়ছেন আপনি, প্যারাগ্রাফে একটা ওয়ার্ড পড়ছেন বা একটা ফ্রেজ পড়ছেন, অপশনে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা, ওই ফ্রেজটা যদি দেওয়া থাকে, আপনি কি করবেন আপনি ওই ফ্রেজটা বাদ দিয়া বাকি অংশটাকে ফোকাস করবেন, যদি আপনি রাইট আনসার করতে চান, যদি আপনি ট্র্যাপ থেকে নিজেকে বাঁচাইতে চান। যেমন এখানে বলছে অন্যরা কপি করছে, কপি করা নিয়ে আমার প্যারাগ্রাফে কোনো আলোচনা ছিল না। আচ্ছা, an idea of for changing the design of a burial structure, চেঞ্জের কথা ছিল না। an incredible experience, কোন অভিজ্ঞতার কথা বলা ছিল না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন যেখানে আনসার হচ্ছে, আমরা এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে ট্র্যাপগুলো যদি ওভারকাম করে ফেলতে পারি, একটা অপশন কিন্তু এখানে আনসার হচ্ছে। সেটা কোনটা আমাকে একটু বলেন চ্যাট বক্সে। আমরা যেটা পড়ে আসছিলাম আরেকবার দেখে আসি। আমরা পড়ে আসছিলাম যে অনেক বিষয় নিয়ে বিতর্ক আছে, পিরামিডের আকার গঠন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু there is no question that, কোনো প্রশ্ন নাই যে এটা শুরু হয়েছে একটা মনুমেন্ট দিয়ে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। there is no question about this, কোনো প্রশ্ন নাই এই বিষয়টা নিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন কিন্তু আনসার হচ্ছে। আমাদের এখানে অনেকে আনসার গুলো করতেছেন, এখানে রাইট অনেকে আনসার করেছে, অনেকে রাইট আনসার করেছে, ভেরি গুড, অনেকে রাইট আনসার করেছে। সো এখানে আমাদের রাইট আনসার হলো কোনটা? রাইট আনসার হলো which one? a single certainty, একটা নিশ্চিত ব্যাপার, এবং other less definite facts, অন্যগুলোর মধ্যে একটা নিশ্চিত ব্যাপার। তো a single certainty কথাটা আমরা কিভাবে বুঝলাম? প্যারাগ্রাফে বলা হয়েছিল there is no question, there is no question যে it began with one monument, একটা মনুমেন্ট যেটা শুরু হয়েছে, began with one monument। তাহলে জিনিসটা কি হয়েছে এখানে? হোয়াটস হ্যাপেনিং রাইট নাও? ওই যে কথাটা বলতেছিলাম যে আমি যে ইনফরমেশনটাকে বুঝলাম এখানে, এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, তাই না? আমরা কেমনে বুঝছি জিনিসটা। ওখানে অনেক কথাবার্তা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে একটা বিপরীত ধ্বনি কথা বলে আমাকে বলা হলো কোনো প্রশ্ন নাই যেটা ইজিপ্ট দিয়ে শুরু হয়েছে, কোনো কোয়েশ্চেন নাই, মানে কোনো সন্দেহ নাই, ইজিক্যাল টু আ সিঙ্গেল সার্টেনটি, একটা নিশ্চয়তা। একটু ট্রিকি আছে জিনিসটা, বাট একটু ট্রিকি থাকলেও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমি এখানে, ইট কুড বি ট্রিকি হতে পারে, সমস্যা নেই, কিন্তু এই 4 নাম্বার ছাড়া আর বাকি একটা তো ম্যাচ করে না, এগুলো তো এলিমিনেশন হয়ে যায়। তখন ইংরেজিতে একটা কথা আছে না, বেনিফিট অফ ডাউট বলে একটা কথা আছে, আপনারা হয়তো শুনেছেন। তখন আমরা বেনিফিট অফ ডাউট দিব, বাকিগুলো ম্যাচ করছে, মানে বাকি একটা ম্যাচ করে না, এলিমিনেট হয়ে গেছে। সো দিস ইজ দি আনসার, আ সিঙ্গেল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। রাইট, তো সিঙ্গেল সার্টেনটি কোন ওয়ার্ড দিয়ে ম্যাচ করছি আমরা, কোন ইনফরমেশন দিয়ে? দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট, কোনো প্রশ্ন নাই। যে দেখেন বুঝতে পারছি জিনিসটা, আমাকে চ্যাট বক্সে একটু আমাকে বলেন কথাটা বোঝা গেছে? ডিড ইউ গেট ইট? লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। এটাকে আমি ধরতে পেরেছি কেন আনসার এটা হইলো বা কিভাবে হইলো, প্যারাগ্রাফে কিভাবে ট্র্যাপ দেওয়া হয়েছিল।
এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, ভেরি নাইস, চমৎকার। এবার চলুন আমরা কাজ করি নেক্সট। তাহলে এটা আনসার হয়ে গেছে। পরীক্ষা হলে যেটা করবো আমরা, অফকোর্স এটাকে মার্ক করে রাখবো, পরীক্ষা এরকম মার্ক করে রাখবো, আপনি গোল করে রাখবেন অথবা আন্ডারলাইন করে রাখবেন, কারণ যে অপশনটা একবার ইউজ হয়ে গেছে এটা তো সেকেন্ড টাইম ইউজ হবে না, এটা আমরা জানি, এটা সেকেন্ড টাইম ইউজ হবে না, উই আর শিওর অফ দ্যাট। চলুন আমরা নেক্সট প্যারাগ্রাফে দেখে আসি। প্যারাগ্রাফ 1 শেষ, প্যারাগ্রাফ বি তে চলে আসতেছি আমরা। নাও দিস ইজ প্যারাগ্রাফ বি। এটা হচ্ছে আমাদের জন্য প্যারাগ্রাফ বি। লুক এট দিস, দিস ইজ প্যারাগ্রাফ বি। এখন দেখা যাচ্ছে এই প্যারাগ্রাফের কয়টা, আমরা যদি একটু চোখ বুলাই দেখি এখানে কয়টা বাক্য আছে, একটা, তারপর হইছে অনেক বড়, দেখি 2 নম্বর বাক্য তো অনেক বড়, দুইটা, মানে আসলে এখানে 2-3টা বাক্য বললে প্যারাগ্রাফই শেষ হয়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে আর কি। যাই হোক চলুন আমরা এটা একটু গোথ্রো করি। এগেন একটা কথা মনে রাখবো যে আপনি আজ পরীক্ষা যখন আপনি বসতেছেন, মনে রাখবেন আপনি কিন্তু সকল ওয়ার্ডের মিনিং জানবেন না, আপনি সকল শব্দের অর্থ জানবেন না, নো ম্যাটার হু ইউ আর, আপনি যে হন না কেন। নেটিভরাও জানে না, নেটিভ যারা, যাদের মাতৃভাষা ইংরেজি, ওরাও জানবে না। চিন্তা করে, জাস্ট থিংক অ্যাবাউট দিস। হ্যাঁ, ওরাও কিন্তু জানবে না। অলরাইট, দেখি আমাদের উই হ্যাভ গট আ কোয়েশ্চেন। শাওন বলেন, শাওন, হোয়াটস ইওর কোয়েশ্চেন? হ্যাঁ ভাই, আপনি এই যে যেই মেথডে করাইতেছেন এখন, একদম আমরা কি সেম মেথডটাই ফলো করবো, যে এইভাবে একদম সেন্টেন্স বাই সেন্টেন্স, তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড, এইভাবে নিজেরা ট্রান্সলেট করে কি এইভাবেই করে যাব? গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে যে আমরা তো ক্লাসে ট্রান্সলেশন করতেছি এখানে, হুম, পরীক্ষা হলে কি বসে বসে ট্রান্সলেশন করব? আনসার ইজ নো। আমরা কি আইএস পরীক্ষায় ট্রান্সলেশন করি? নো। আমরা কি করি? আমরা বুঝি, কম্প্রিহেনশন করি, কম্প্রিহেনশন, রাইট, নট ট্রান্সলেশন, রাইট। কিন্তু ক্লাসে ট্রান্সলেশন করে দেখে দিচ্ছি এই কারণে যাদের বুঝা ইনফরমেশনটা আমরা ধরতে পারি, দ্যাটস দ্য পয়েন্ট, রাইট। বাট আপনি বুঝেন, ইটস নট দ্যাট বসে বসে আমরা ট্রান্সলেশন করব, এই ট্রান্সলেশন করার জন্য সময় পাবো না তো আমরা। এক্স্যাক্টলি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট, এরকম। এখন ব্যাপার হচ্ছে যে যদি আপনি ট্রান্সলেট করলে ব্যাপারটা আমাদের কাছে একদম ইজি মনে হচ্ছে। সো এটার বাইরে কি, ইজ দেয়ার এনি জাদু মন্ত্র সামথিং, যে কোনো ঠিক আছে, গুড কোশ্চেন। কোনো জাদু মন্ত্র আছে না? ফার্স্ট মিনিং, না ফার্স্ট থিং হচ্ছে আমাকে মিনিং বুঝতে, ফার্স্ট থিং গেট দ্য মিনিং, গেট দ্য মিনিং। গেট দ্য মিনিং কি ট্রান্সলেশন করব? মানে আমি তো ট্রান্সলেশন করি না, ক্লাসে ট্রান্সলেশন করে বোঝানোর জন্য যে আসলে জিনিসটা কি। মানে জিনিসটা হচ্ছে, আমি অনেককে বলি আপনি কি বুঝতে পারেন? জি স্যার আমি তো বুঝতে পারি। যখন আমি প্রশ্ন করি যে ওকে আপনি কি বুঝছেন, তখন আর বলতে পারে না, রাইট। এখন when I read I understand automatically, তাই না? ফর এক্সাম্পল আমি তো অটোমেটিকলি ধরতে পারতেছি মিনিংটা কি, কিন্তু এই যে পড়ার যে একটা প্যাটার্ন আছে, পড়ার যে একটা ওয়ে আছে, সেটা কিন্তু আমরা শিখছিলাম যে হাউ টু রিড। আপনাদের মনে আছে আমরা ডিসকাস ইভেন আগের ক্লাসে হচ্ছে কিভাবে আমাদের পড়া উচিত, যাতে আমরা মিনিংটা কুইক এক্সট্রাক্ট করতে পারি। তাছাড়া আমাদের একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে ইউ শুড ডু ওয়ান থিং, WPM চেক করা, তাই না? যে ওয়ার্ডস পার মিনিট, হাউ মেনি মিনিটস, হাউ মেনি ওয়ার্ডস ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইন এ মিনিট। তাছাড়া এগুলোর পাশাপাশি আমাদের যে বেসিক স্ট্র্যাটেজি আছে, লিস্ট অফ রিডিং সলভ করার স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে আমাদের একটা, সেই কৌশলগুলো বিভিন্ন পয়েন্ট আলোচনা করছে যে আমরা কোন পয়েন্টে ফোকাস করব, কোথায় ট্র্যাপ থাকতে পারে, ওইগুলো তো জানতে হবে, তাই না? অনেক সময় শুধু মিনিং দিয়ে আনসার নাও করতে পারেন যদি আপনি ট্র্যাপ গুলো ধরতে না পারেন অনেক সময়। সো এগুলো একটা উই নিড কম্বিনেশনস, উই নিড এ কম্বিনেশন অফ অল দিস থিংস। যেটা হয় ভাইয়া, প্যাসেজের সেন্টেন্স গুলা, কথাগুলা খুবই কমপ্লেক্স থাকে। আই মিন একবার রিডিং পড়ে বোঝা যায় না, মানে 2-3বার করে পড়া লাগে। আই মিন এক্সাম হলে তো এত টাইম পাবো না আমরা একটা সেন্টেন্স যদি 2-3বার। এখন জিনিসটা হয়েছে আপনি এটা মানে কি, তো এটা তো ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে, তাই না? তার মানে একবার পরে বুঝতে পারছে না, তার মানে কি দিস গাই, এই লোকটা রিডিং ক্যাপাসিটি এখনো কি হয় না, আপ টু দা মার্ক আসে নাই। ইয়েস, ইয়েস অর নো? ইয়েস। তার মানে ওই রিডিং ক্যাপাসিটি নিয়ে ওয়ার্ক করতে হবে, রাইট? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিডিং পড়ার একটা ওয়েট। আমরা যে মেথডটা ফলো করি ক্লাস, ইউনিট মেথডে যদি আমরা পড়া শুরু করি, তাহলে আমাদের আস্তে আস্তে এবিলিটি কি করবে, গ্রো করবে, তাই না? তখন হয়তো আপনি একবার পরে আইডিয়াটা বুঝে ফেলবেন,
আর কখনো কখনো আপনাকে কিন্তু 2 বার পড়তে হইতে পারে, হ্যাঁ, বা 3 বারও পড়তে হইতে পারে, এটা মাথায় রাখতে হবে যে একবার পড়ে আমরা সব পারবো তা কিন্তু না। ইউ মাইট নিড টু রিড লাইক কাপল অফ টাইমস, হতে পারে কখনো কখনো হয়তো লাগবে না, বাট ফোকাস করেন একটা সেন্টেন্স যেখানে প্রয়োজন, যেখানে দরকার, সেখানে যদি 2 বার পড়েন এটা এটা কি হবে না, ইটস নট এ প্রবলেমেটিক থিং। যেখানে প্রয়োজন নাই ওখানে যদি আমি বেশি টাইম স্পেন্ড করি তাহলে প্রবলেম, রাইট? ঠিক আছে, চলো সামনে আগে আমরা। গুড, ওকে। আচ্ছা, ওই যে আমি 2 রকম রিডিং এর কথা বলেছিলাম, সেই ভিজুয়াল এন্ড অডিটরি, এটা আপাতত দরকার নাই, আমরা শর্মি এটা আমরা পরে দেখবো। চলুন সামনে আগে আমরা কি বলছি এখানে, যে এই প্যারাগ্রাফ বিটা আমরা আশা করে ফেলি, দেখি এখানে কি ট্র্যাপ দেওয়া আছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন একটা রিডিং সলভ করতেছেন, এক্সামিনাররা আপনার রিডিং ক্যাপাসিটি চেক করতেছে, অফকোর্স এট দ্য সেম টাইম আপনি ঠিকভাবে চিন্তা করতে পারেন কিনা এটাও চেক করতেছে। ম্যাক্সিমাম রিডার কি করে, তারা ইনফরমেশনটাকে চেঞ্জ করে ফেলে, এডিট করে ফেলে। এক্সামিনার দেখবে আপনি আন্দাজে সলভ করেন কিনা, আপনি এডিট করে ফেলেন কিনা, এটা সে চেক করবে। সুতরাং আমাদের একটু ট্যাক্টফুল হইতে হবে যদি আমরা একটা হাই স্কোর তুলতে চাই, আমাদের হালকা ট্যাক্টফুল হইতে হবে এখানে, আমরা যদি রিয়েলি হাই স্কোর এখানে অ্যাচিভ করতে চাই। চলুন আমরা দেখি কি এখানে কি পরে কি লেখা আছে। লেটস সি, প্যারাগ্রাফ বি সলভ করে ফেলি কুইকলি। প্যারাগ্রাফ বি বলছে, দেখেন, Djoser was the first king of the third dynasty of Egypt and the first to build in stone. এই যে পুরো লাইনটা আছে, খেয়াল করেন, এই যে পুরো বাক্যটা আছে না, পুরো বাক্যটা খেয়াল করেন। এখানে জোজারের কথা বলা হয়েছে, উনি ছিল প্রথম রাজা। এখানে 2টা ওয়ার্ড বা 2টা ইনফরমেশন গুরুত্বপূর্ণ এখানে। একটা হচ্ছে উনি ছিল প্রথম কিং, ফার্স্ট কিং, পরীক্ষা আপনি আন্ডারলাইন করবেন, হি ওয়াজ দ্য ফার্স্ট কিং, এটাকে আপনি মার্ক করবেন। সেকেন্ড দেখেন বলা হচ্ছে ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, উনি ছিল প্রথম ব্যক্তি যে পাথর দিয়ে বানাইছিল, বিল্ডিং মানে পাথর দিয়ে নির্মাণ শুরু করেছিল, এরকম। তাহলে এই যে পুরো বাক্যের মূল ফোকাস পয়েন্ট একটু দেখেন, ফার্স্ট কিং, আর বাকি কথাগুলো তো কমন, জোজার, থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট, এই কথাগুলো কমন কথা, এগুলো নিয়ে আমাদের টেনশনের কিছু নাই, ফাইন। এখন দেখেন এরপরে যে লাইনটা আছে, এগুলো তো বড় বড় লাইন, তাই না? এরকম, যেমন এই লাইনে এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, প্রায়র টু জোজার্স রেইন। এখন রেইন কথার মানে তো হচ্ছে শাসনকাল, শাসন আমল, তাই না? রেইন শাসন আমল, রাজত্ব, যাই বলেন, শাসন আমল বা রাজত্ব, হোয়াটএভার, এরকম। এখন জোজারের রাজত্বের আগে, প্রায়র টু, ওকে। টুমস ওয়ার রেক্ট্যাঙ্গুলার মনুমেন্ট, কবরগুলা, এখন দেখেন এখানে টুমের কথা আলোচনা হচ্ছে, টুমস কবরগুলা এরা ছিল রেক্ট্যাঙ্গুলার, তাই না? আয়তাকার, 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 বা অর্থ না জানলেও হবে না, না জানলেও খুব বেশি প্রবলেম নাই, রেক্ট্যাঙ্গুলার, আয়তাকার, টুমস ওয়ার রেক্ট্যাঙ্গুলার। এখন একটা কথা মনে রাখবো, আমি আপনাদের যে একটা ক্লাসে আই সেড ওয়ান থিং, এটা খেয়াল করব যে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা ইউনিক বিষয় নিয়ে আলোচনা করে, ডোন্ট ফরগেট দ্যাট ইউনিক থিং। প্রত্যেক প্যারাগ্রাফ একটা ইউনিক ব্যাপার আছে। যেমন আমার এই প্যারাগ্রাফে আলোচনা করা হচ্ছে টুম, কবরগুলা কেমন ছিল? কবরগুলা ছিল রেক্ট্যাঙ্গুলার মনুমেন্টস, আয়তাকার অবকাঠামো, আয়তাকার ছিল, হ্যাঁ, মানে মেড অফ ড্রাইড ক্লে ব্রিক, মাটির শুকানো এরকম ব্রিক, পাথর দিয়ে বানানো, ইট দিয়ে বানানো, হুইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস, ওকে, এগুলো হুইচ দিয়ে ব্যাখ্যা দিচ্ছে, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ গুলো ঢেকে রাখতো, ওয়্যার দ্য ডিসিজড পারসন ওয়াজ বেরিড, ডিসিজড মানে মৃত, ডিসিজড যদি কেউ না জানেন, ডিসিজড মানে হচ্ছে মৃত, ডিসিজড পারসন মানে মৃত ব্যক্তি, ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং, মৃত ব্যক্তি, ডিসিজড পারসন, ওকে। এখন আইএলটিএস প্রিপারেশন নিলে তো ইংরেজিও বেটার হবে, তাই না? ডিসিজড পারসন, মৃত ব্যক্তি। এনিওয়ে, এখানে লাইনটার মূল কথা দেখি যে টুমগুলা ছিল রেক্ট্যাঙ্গুলার। জোজারের রাজত্বের আগে, শাসন আমলের আগে
টুম গুলা ছিল রেক্ট্যাঙ্গুলার। ফাইন, আপনি মার্ক করছেন, এরকম মার্ক করে রাখছেন রেক্ট্যাঙ্গুলার। পরে দেখেন পরে অনেক কথাবার্তা বলা আছে, খেয়াল করেন জিনিসটা। ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার জোজার্স মেইন অফিসিয়াল, নাম ঠিকানা দেওয়া আছে। মনে রাখবো লিস্ট অফ হেডিং সলভ করার জন্য নাম ঠিকানা যেগুলো বলা থাকে এগুলো কাজে লাগে না। এই লোকের এই চাকরি করতো, উনি ওখানে বসবাস করতো, এগুলা কোনো হেল্প করে না, বুঝছেন? যে রিমন মরল লিভস ইন ঢাকা, এরকম একটা পার্সনের কথা যখন বলে, ডেসক্রিপশন দেয়, এগুলা লিস্ট অফ হেডিং এ নরমালি কোনো কাজে লাগে না, এটা মনে রাখবেন। তাহলে এখানে বলছে ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার জোজার্স মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহোটেপ, নাম ইমহোটেপ। এইগুলা হচ্ছে, এগুলো আমাদের লিস্ট অফ হেডিং কাজে লাগবে না। কিন্তু সে কি করছে, সে হচ্ছে কনসিভড অফ এ বিল্ডিং, কনসিভড অফ, সে ধারণা নিয়ে এসেছিল, ধারণা করেছিল, অফ বিল্ডিং এ টলার মোর ইমপ্রেসিভ টুম, সে উঁচা টুম বানানো, মানে লম্বা উঁচু কবর বানানোর আইডিয়া সে নিয়ে আসছিল। আগে কবর গুলা ছিল রেক্ট্যাঙ্গুলার, এখন হলো টলার। দেখেন, খেয়াল করেন, ফর ইজ কিং, কিভাবে বানাবে? বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাব, পাথরের স্ল্যাব গুলাকে একটার উপর আরেকটা রেখে, প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার, ধীরে ধীরে এগুলোকে ছোট, উপরের দিকে ছোট হয়ে আসবে, টু ফর্ম দ্য শেপ নাও নোন এজ দ্য স্টেপ পিরামিড। এখন দেখেন, জোজারের আগে টুমগুলা ছিল কিরকম? টুমগুলা ছিল রেক্ট্যাঙ্গুলার। তারপর জোজারের যে অফিসিয়াল সেটাকে বানাইলো পিরামিডের মতো করে। এখানে দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে, টু থিংস। আপনি কিভাবে এটাকে, এখান থেকে আনসারটা আমি কিভাবে ক্র্যাক করবো, হাউ ক্যান উই ক্র্যাক দি আনসার, হাউ ক্যান উই ফাইন্ড আউট দি আনসার? ওইটা হচ্ছে এরকম। দেখেন, এই প্যারাগ্রাফে আলোচনা করা হচ্ছে টুম নিয়ে। টুমগুলা কেমন ছিল? আগে ছিল রেক্ট্যাঙ্গুলার। ওকে, এটা ফার্স্ট রেক্ট্যাঙ্গুলার ছিল, প্রথম লাইনে এটা পড়ছি। সেকেন্ড লাইনেও, পরের লাইনেও টুমের কথা বলেছে, টুমস। এবার কি হয়েছে? এগুলা পিরামিড আকৃতির হয়েছে, পিরামিড অথবা টলার বানানো হয়েছে। টলার কে করেছে? জোজারের একজন অফিসিয়াল এই কাজটা করছে, ইমহোটেপ এই কাজটা করছে। যেটা আমাদের বোঝা দরকার এখানে, হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, মনে রাখেন, যেটা আমাদের বোঝা দরকার এই মুহূর্তে, যেটা আপনার লিস্ট অফ হেডিং বের করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফে টুম কিরকম হয় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে একটা লাইনে, নেক্সট লাইন ও টুম নিয়ে আলোচনা করা হইতেছে। তার মানে কি, এই প্যারাগ্রাফটা টুম এর আকার নিয়ে আলোচনা করছে, কারণ আগে টানা দুইটা লাইনে টুমের আকার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে বলা টুম ছিল রেক্ট্যাঙ্গুলার, পরে বলা হচ্ছে এটাকে বানানো হলো পিরামিডের মতো করে, তাই না? এরকম বলা হলো। তাহলে দেখেন আনসার আমরা কিভাবে করব, ইজি। চলুন আনসার করে আসি। তাহলে টুম এর আকার নিয়ে আলোচনা করা হচ্ছে। আগে ছিল রেক্ট্যাঙ্গুলার, পরে হলো এটা পিরামিড আকৃতি। এখন কোনটা আনসার হইতে পারে আমি একবার করে পড়ে আসছি, দেখেন কি আছে ব্যাপারগুলো। এখানে অপশন বলা হচ্ছে দি এরিয়াস আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভেতরে এরিয়া গুলা এবং আর্টিফ্যাক্ট গুলা। কোন আর্টিফ্যাক্ট, মানুষের তৈরি কোন জিনিসপত্রের কথা আমরা পড়ি নাই, হইতে পারে না আনসার। একটা ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট এই কথা নিয়ে কোনো আলোচনা ছিল না, কঠিন কাজ। আর কিং, যে কিং এর কথা আছে, বাট উনি কাউকে সেভ করছে কিনা বলা নাই এখানে, তাই না? সেভ করছে কিনা আমরা জানি না। ফাইন। an overview of external বিল্ডিং এর কথা বলা হয়নি। এবার দেখেন একটা মজার বিষয় আছে এখানে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। সেটা হলো অপশন নাম্বার 6 এর লেখা আছে পিরামিড ডিজাইন। ঠিক আছে, পিরামিড ডিজাইন। তো আপনার দেখে মনে হতে পারে ইয়েস, পিরামিড ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে, এরকম মনে হইতে পারে অনেক, কারণ অনেকে অনেক রকম মনে হয়। কিন্তু এখানে লেখা আছে দ্যাট আদার্স কপি, যেটা অন্যরা কপি করছে। এখন বলেন, কপি করার কথা নিয়ে কোনো কিছু করছি আমরা? নো। বলেন কোনটা আনসার হতে পারে? 7 থেকে 10, 9 এর মধ্যে কোনটা আনসার হতে পারে আমাকে একটু চ্যাট বক্সে জানান।
7 to 9, which one could be the right answer? Let me know in the chat box. আপনাদের যেটা মনে হয় সেটা একটু আমাকে বলেন। এক্স্যাক্টলি। তো মজার বিষয় হচ্ছে সবার আনসারই কারেক্ট হয়েছে, তাই সবার আমি কারোর নাম ধরে বললাম না, এভরিবডিস আনসার ইজ কারেক্ট। এটা হচ্ছে চমৎকার বিষয় হয়ে গেছে এখানে। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। তার মানে দেখেন এখানে এই যে টুমের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, এখানে লুক এট দিস, an idea for changing the ডিজাইন পরিবর্তন করা of burial structures. Burial structure is equal to কি? যেখানে কবর দেয় কোথায়? is equal to tombs. তাই না? burial structure মানে হচ্ছে কি? tombs. এই তো। তাহলে ডিজাইন চেঞ্জ করছেন, আগে ছিল রেক্ট্যাঙ্গুলার, এটাকে চেঞ্জ করে টলার এন্ড পিরামিড আকৃতি বানানো হয়েছিল। সো an idea for changing the design of burial structures. Absolutely correct. সবাই যারা যারা আনসার করেছেন আপনাদের আনসার কারেক্ট হয়েছে, আপনাদেরকে কংগ্রাচুলেশনস। সো আমাদের রাইট আনসার হচ্ছে এখানে এটা। পরীক্ষা হলে যেটা করবো আমরা, মানে এই 1 নাম্বার, এটা আনসার হলো 4, আমরা 4 দিব এরকম আনসার। আর আমাদের প্যারাগ্রাফ বি এর আনসার হলো 7, তাই না? এই দুইটা সার্কিট আর কখনো ইউজ হবে না, এটা আর কখনো এই দুইটা অপশন ইউজ হবে না, এগুলো চলে গেছে ফর এভার। অলরাইট, চলুন আমরা নেক্সট অপশনটা দেখি, প্যারাগ্রাফ সি। ওকে, দিস ইজ প্যারাগ্রাফ সি। এখন লিস্ট অফ হেডিং এ যেটা হয় আর কি, অনেক সময় বেশ কিছু অপশন খুব ক্লোজ থাকে, বুঝছেন? দুইটা অপশন মনে হচ্ছে খুবই ক্লোজ, অনেকে যে প্রবলেমটা আমি দেখছি আর কি, দুইটা অপশন খুবই ক্লোজ থাকে, তখন লোকজন কনফিউশনে পড়ে যায় যে আসলে কোনটা আনসার হবে বা কোনটা আনসার হবে না, এরকম। তাহলে এখন দেখেন এখানে আমরা যদি চেক করি, এখানে এই যে প্যারাগ্রাফটা আছে, এখানে অনেকগুলো কথা বলা আছে, আমরা এটা পড়া শুরু করি। কি লিখছে? স্টেট পিরামিড সাবজেক্টটা দেখলাম, হ্যাজ বিন থরলি এক্সামিনড। ওকে, বিস্তারিত, থরলি মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে, বিস্তারিত ভাবে, থরলি এক্সামিন করা হয়েছে, এন্ড ইনভেস্টিগেট করা হয়েছে। ওকে, এই এক্সামিন করা, ইনভেস্টিগেট করা, এগুলো বাংলা করা কোন মানে হয় না, এগুলো এমনিতে আমরা বুঝতে পারি। যে কথাগুলো এমনিতেই বুঝতে পারেন, এগুলো বাংলা চিন্তা করা দরকার আছে? দরকার নেই। পিরামিড হ্যাজ বিন থরলি এক্সামিনড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। আচ্ছা, বুঝলাম। and it is now known that, এটা এখন জানা আছে যে the building process, এই যে বানানোর প্রক্রিয়াটা, নির্মাণ প্রক্রিয়া, বিল্ডিং প্রসেস, বানানোর প্রক্রিয়াটা went through many different stages. ইন্টারেস্টিং, অনেকগুলো স্টেজ। এই যে এখানে প্রথমে যে জিনিসটা ফোকাস করবেন আপনারা আজ পরীক্ষাতে, যেটা আমি আগেও বলছি, এই যে দেখেন এখানে বললো কি, অনেকগুলা স্টেজের ভেতর দিয়ে গেছে, went through different stages, স্টেজগুলোর ভেতর, অনেকগুলা স্টেজের ভেতর দিয়ে গিয়েছে এটা। তাহলে ডিফারেন্ট স্টেজের কথা বলা হচ্ছে, তাহলে স্টেজগুলা কি? স্টেজগুলা কি এটা বুঝছি, স্টেজগুলো অনেকগুলা স্টেজ এর ভেতর দিয়ে গিয়েছে। তাহলে এখানে কি স্টেজের ভেতর দিয়ে গিয়েছে বিষয়গুলো, চলুন আমরা একবার ফোকাস করে দেখি কি বলছে এখানে। কি বলছে? হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি, এখানে নাম দেওয়া আছে, হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিয়ারো কমেন্টস অন দিস। এই যে নাম ঠিকানার কথা বলা আছে, এগুলো আসলে কাজে লাগবে না, আগেই বলছি। তারপর আমরা দেখবো হিস্টোরিয়ান, এক সার্টেন হিস্টোরিয়ান, উনি কি বলেছে। ওনার কথা হচ্ছে মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভ, অনেক পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয়েছিল, এরকম। which is especially clear, এটা আরো বেশি স্পষ্ট, in the construction of pyramid in the center of the complex. এখন এখানে সহজ কথা, অনেক আপনি সাবজেক্টটাকে আন্ডারলাইন করে রাখেন, অনেক এক্সপেরিমেন্টেশন করা হয়েছে। মূল কথা হচ্ছে পরে দেখেন এখানে তার পুরো কোটেশনটা দেওয়া আছে এখানে। সো আমরা একটা ক্লাসে দেখছিলাম, দেখেন আপনি যখন একটা কোটেশন পড়তেছেন, একটা লোকের কথা পড়তেছেন, মাঝখানে যদি আপনি তাকে থামায়, কথাটা মাঝখান থেকে চলে আসেন, তাহলে তো মিসকোট হয়ে যাবে।
একটা কোটেশন বলে আপনি পুরোটা শেষ করেন কি বলছে লোকটা, তাই না? মাঝখানে আসলে তো আপনি মিসকোট করবেন। অনেক আছে না যে ওই চিনে বলছে যে তোমরা নামাজে যেও না, তোমরা নামাজে যেও না, ওকে, মদ্যপ অবস্থায়, এরকম এরকম একটা ব্যাপার আছে না, এরকম মদ্যপ অবস্থায়। এখন আপনি যে অর্ধেক পড়েন তোমরা নামাজে যাও না, তাহলে তো মিসকোট করবেন, আপনি ডিজাস্টার হয়ে যাবে, তাই না? পরে পুরোটা তো শেষ করতে হবে, তাই না? পুরোটা শেষ করতে হবে। এখন পুরো আইডিয়াটা কি, পুরো কথাটা কি, এরকম বুঝতে হবে না? তো এখানে কি বললো যে এটার সেভারাল প্ল্যান ছিল। ওকে, আবার ইট হ্যাড সেভারাল প্ল্যানস। ওকে, মার্ক করবো সেভারাল প্ল্যানস, প্লুরাল গুলোকে মার্ক করেন, কয়েকটা প্ল্যান ছিল এখানে। ইট হ্যাড সেভারাল প্ল্যানস বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্ট্রি। ওকে, ভালো কথা। পাইলিং 6 levels on top of one another, ছয়টা লেভেল ছিল এখানে। ওকে, তাহলে এখানে দেখেন একই কথা বলতেছে, এখানে অনেকগুলা স্টেজ ছিল, অনেকগুলা প্ল্যান ছিল, প্লুরাল কথাবার্তাগুলো বলা হইতেছে, কিন্তু কোটেশনটা লাস্ট পর্যন্ত গেছে, কোটেশন পড়তে হবে আমাকে পুরোটা। ওকে, এখানে যদি আমি কোনো অ্যাডজেক্টিভ পাই, অ্যাডভার্ব পাই, স্পেশাল কোনো ওয়ার্ড পাই, এগুলো আমরা ফোকাস করে যাব। বলছে দ্য ওয়েট অফ দি এনরমাস মাস, এই ব্যাপক বিশাল ভরের ওজন, ওয়াজ এ চ্যালেঞ্জ, এটা ছিল চ্যালেঞ্জ ছিল ফর দ্য বিল্ডার। এত বেশি ওয়েট ছিল, এটা ছিল বিল্ডারদের জন্য একটা চ্যালেঞ্জ। এই যে চ্যালেঞ্জ ছিল বিল্ডারদের জন্য, যারা স্টোন গুলাকে স্থাপন করেছিল সামনের দিকে হেলানো অবস্থায়, এরকম। তাই এটা হচ্ছে চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ ছিল তাদের জন্য। খেয়াল করেন, তো অনেকগুলা স্টেজ ছিল, অনেকগুলা প্ল্যান ছিল, একটা উপরে একটা লেভেল স্থাপন করা হয়েছিল, বাট একটা ওয়েট এত বেশি, এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ বিল্ডারদের জন্য। এখন এটা বড় অনেক অনেক একটা কোটেশন পড়তেছি আমরা, এটা কোটেশন থেকে আপনি যদি রাইট কথাটা আইডেন্টিফাই করতে চান, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে অনেক সময়। হ্যাঁ, ডিফিকাল্ট হয়ে যাবে। তবে একটা কাজ করতে পারি আমরা, যেমন এখানে বলছে চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, বিল্ডারদের জন্য চ্যালেঞ্জ ছিল, পরে তা বিল্ডারদের সম্পর্কে কিছু কথা আমাদের যোগ করে দিছে, যারা স্টোন গুলা স্থাপন করছে, হ্যাঁ, হেলানো অবস্থায় ভেতরের দিকে, যাতে করে এগুলো ভেঙে না পড়ে, এরকম কমন কথা বলেছে। আর এটা ছিল তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এখন আমরা যেটা করব, অপশন আসবো, অপশনে বলবো যে ওকে, প্রথমে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফার্স্ট বিষয় হচ্ছে এখানে কয়েকটা অনেকগুলো স্টেজ ছিল, স্টেজের ছিল, সেভারাল প্ল্যানস ছিল। আচ্ছা, আর এটা ছিল চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং ছিল, ইট ওয়াজ চ্যালেঞ্জিং ফর বিল্ডার্স। তাইলে আমরা দেখি তো এর সাথে কোন আইডিয়াগুলো ম্যাচ করে। ক্যান ইউ ফাইন্ড এনি আইডিয়া দ্যাট ম্যাচেস? এগেন আর্টিফ্যাক্টের কথা বলা হয় নাই, এটা তো আনসার হইতে পারে না। একজন রাজা যে সেভ করছে এটা বলা হয় নাই, অন্যদের কপি করার কথা বলা হয় নাই, একটা চমৎকার অভিজ্ঞতা এরকম বলা হয়নি। হুইচ ওয়ান কুড বি দি আনসার? কোনটা আনসার হতে পারে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করলে? হুইচ ওয়ান কুড বি দি আনসার? লেট মি নো। এখানে একটা মাত্র আইডিয়া আছে যেটা আনসার হতে পারে। এখন আপনারা সবাই আনসার কি করেছেন? কারেক্ট করেছেন, আপনাদেরকে কংগ্রাচুলেশনস। কেউ রং আনসার দেন না, এটা হচ্ছে ভুল জিনিস, মানে মজার জিনিস হচ্ছে এটা, এভরিবডি ইজ কারেক্ট। এখানে আমরা যে রিলেট করতে পারি যে জিনিসটা দিয়া, সেটা হচ্ছে বলতেছিল ওখানে যে অনেকগুলা স্টেজ ছিল বা অনেক মাস ছিল, অনেক ভর ছিল, এটা ছিল চ্যালেঞ্জিং, ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং থিং ফর দ্য বিল্ডার্স। চ্যালেঞ্জিং মানে কি? চ্যালেঞ্জিং টাস্ক মানে ইজ এ ডিফিকাল্ট টাস্ক। কাদের জন্য? যে ফর দোজ হু ইনভলভ, এরা কারা? বিল্ডার, বিল্ডারদের জন্য এটা চ্যালেঞ্জিং টাস্ক ছিল। এটা ইট ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক, ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং টাস্ক
for the builders. So excellent. So আমাদের কারেক্ট আনসার হচ্ছে 2. So আমাদের রাইট আনসার হয়ে গেল এই মুহূর্তে 2. Wonderful. So আমাদের রাইট আনসার হলো এখানে 2 নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। অনেকে কারেক্ট করেছে, সবাইকে কংগ্রাচুলেশনস। আনসার ইজ 2. ওয়ান্ডারফুল। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। প্যারাগ্রাফ আমরা চলে আসি ডি তে। এটা কিন্তু বিশাল বড় প্যারাগ্রাফ, হিউজ প্যারাগ্রাফ। দেখেন প্যারাগ্রাফ ডি কিন্তু অনেক বড়, তাই না? অন্যগুলো থেকে এটা কিন্তু বেশ বড় প্যারাগ্রাফ। কিন্তু আপনি যখন প্যারাগ্রাফটা পড়বেন আপনাকে কিন্তু টেকনিক্যাল হইতে হবে। ইউ হ্যাভ টু বি টেকনিক্যাল। রিমেম্বার, যখন আপনি প্যারাগ্রাফটা পড়তেছেন আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, তাই না? ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনাকে স্মার্ট হইতে হবে। খেয়াল করেন জিনিসটা, বি এ স্মার্ট রিডার। হ্যাঁ, এখন ওকে হার্ডওয়ার্ক করতে হবে। যদিও লোকজন বলে যে ওকে কি মানে এরকম বলে না যে ওকে হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক করতে হবে, এটা আমি বিরোধী। হার্ড ওয়ার্ক মানে বলে হার্ড ওয়ার্ক করো না স্মার্ট ওয়ার্ক করো, এটা লোকেরা বলে। আমার কথা হচ্ছে না, হার্ড ওয়ার্ক করবো কিন্তু ইন এ স্মার্ট ওয়ে, স্মার্টলি হার্ড ওয়ার্ক করেন। যেটা বলতেছি, আপনি যখন প্যারাগ্রাফটা পড়বেন আপনাকে তো একটু ইউ হ্যাভ টু বি স্মার্ট। একটু চোখখান আপনাকে খোলা রাখতে হবে, যেখানে কোন জায়গায় প্রবলেম হতে পারে, মানে এখানে কি পয়েন্টগুলো কি হতে পারে। কিছু কমন ইস্যু আছে যেগুলো আমরা ফোকাস করতে পারি। যেমন দেখেন এখানে বলছে ওকে ওয়েন ফাইনালি কমপ্লিটেড, যখন ফাইনালি বানানো শেষ হলো। কার কথা বলা হচ্ছে? স্টেট পিরামিডের কথা বলা হচ্ছে। ওকে ফাইন, তাহলে কমপ্লিট করার কথা বলা হলো, আমি মার্ক করলাম কমপ্লিশনের কথা। স্টেট পিরামিড রোজ 62 মিটারস হাই। খেয়াল করেন জিনিসটা, এটা 62 মিটার উঁচা ছিল। আপনি পরীক্ষা হলে কি করবেন? মার্ক করেন, এটা 62 মিটার উঁচা ছিল। তারপরে যখন আরেকটা কথা বলা হলো, was the tallest structure of its time. এটা সুপারলেটিভ বলা আছে এখানে, সুপারলেটিভ মার্ক করেন সুপারলেটিভটাকে। এটা ছিল সবচেয়ে উঁচা কাঠামো, বিল্ডিং ওই সময়ের। এখন যেমন আমাদের সৌদি আরবে কি যেন বানাইছে, মানে বুর্জ আল খলিফার চাইতে উঁচা একটা বানাইছে, কি যেন 1 কিলোমিটার 1000 মিটার উঁচা, জেদ্দাতে হবে মেবি, কি যেন নাম ভুলে গেছে। এনিওয়ে, সো স্টেট পিরামিড ছিল সবচেয়ে টলেস্ট স্ট্রাকচার। ওকে, এটা আমরা বুঝলাম। এখানে দেখেন আমরা কিছু স্মার্ট হওয়া ট্রাই করতেছি, উই আর ট্রাইং টু বি স্মার্ট। কিভাবে? ওকে, একটা নাম্বার বলা হয়েছে, মার্ক করলাম। টলেস্ট ছিল, এটাকে মার্ক করলাম। ওকে, দ্য কমপ্লেক্স যে কাঠামো, আচ্ছা, বা যে অথবা যে এরিয়া, ইন হুইচ যেটার মধ্যে, যে এরিয়ার মধ্যে বা যেটার মধ্যে ইট ওয়াজ বিল্ট, এটা বানানো হয়েছিল। এটা মানে কোনটা? পিরামিডটা। যেখানে পিরামিডটা বানানো হয়েছিল, খেয়াল করেন, যেখানে যে এলাকাতে পিরামিডটা বানানো হয়েছিল ওই এলাকাটা ছিল ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি, শহরের মতো বড় একটা এলাকায়। ও রাইট, ওকে। দেখেন হঠাৎ কইরা এখানে পিরামিড যেখানে বানানো হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। স্মার্ট হন। পিরামিড যেখানে বানানো হয়েছে সেই এরিয়ার ব্যাখ্যা দিচ্ছে, তাই না? ঢাকা শহরে কোথায়? যে মতিঝিলে সিটি সেন্টার বানানো হয়েছে, আবার মতিঝিলে আমার অফিস, 30 তলা বিল্ডিং, ওইটা ওখানে আছে, তাই না? সো আমার অফিস যেখানে, তার আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে না, ফর এক্সাম্পল। তো মতিঝিলে 30 তলা বিল্ডিং বানানো হয়েছে, মতিঝিলের কথা ব্যাখ্যা দিচ্ছে, এখানে ব্যাখ্যা করছে। এরকম এখানে বলতেছে যে পিরামিডটা যেখানে বানানো হয়েছে, এটা ওই যে এরিয়াটা, এটা ছিল একটা শহরের মতো বড় একটা এলাকা ইন এনশিয়েন্ট ইজিপ্ট। ভালো কথা, ওখানে আর কি ছিল? ইনক্লুডেড আর টেম্পল, কোর্টইয়ার্ডস, শ্রাইন। ওই এরিয়াতে শুধু পিরামিডই না, আরো অনেকগুলো জিনিস ছিল। এখানে একটা মন্দির ছিল, কোর্ট ইয়ার্ড ছিল, মানে জায়গা ছিল, শ্রাইন ছিল, লিভিং কোয়ার্টার ছিল, থাকার জন্য বাসস্থানে থাকার জায়গা ছিল, ফর দ্য প্রিস্ট, পুরোহিতদের জন্য থাকার জায়গাও ছিল। তো দেখেন যেখানে পিরামিড বানানো হয়েছে যে এরিয়াতে, খেয়াল করেন জিনিসটা,
পিরামিড বানানো হয়েছে যে এরিয়াতে, সেই এরিয়ার ব্যাখ্যা দিচ্ছে এখন। পিরামিড ছাড়া আর কি ছিল ওই এরিয়াতে? পিরামিড ছাড়া ছিল এখানে একটা টেম্পল ছিল, একটা কোর্ট ইয়ার্ড ছিল, শ্রাইন ছিল, তাই না? এগুলা ছিল। এখন দেখেন একটা মজার বিষয়, তো যে এরিয়াতে পিরামিড আছে সেই এরিয়াতে পিরামিড ছাড়া আর কি কি আছে এগুলো ব্যাখ্যা দিচ্ছে। নেক্সট লাইনটা কি বলতেছে? ইট কাভার্ড, এটা কাভার করছিল ওই এরিয়াটা রিজন অফ 16 হেক্টর, 16 হেক্টর জায়গা জুড়ে ছিল এটা। ইট মানে কোনটা? পিরামিড যে জায়গায় বানানো, যে এরিয়াতে, ওই এলাকাটা was surrounded by a wall, চারপাশে দেয়াল ছিল কত 10.5 মিটার হাই। ওয়ালের ব্যাখ্যা, অর্থাৎ দেখেন পিরামিড যে এরিয়াতে বানানো হয়েছে সেই এরিয়াতে পিরামিড ছাড়া আর কি কি আছে এটা আলোচনা করা হয়েছে। যেটা বলছিলাম, ইউ হ্যাভ টু স্মার্ট, আপনি স্মার্ট হইতে হবে। কিভাবে? আপনি চিন্তা করতেছেন, ওকে এখানে পিরামিড যে এলাকাতে বানানো হয়েছে সেই এলাকাটা কেমন, ওখানে কি কি ছিল, এগুলো বলা হইতেছে এখানে। এবং কন্টিনিউয়াসলি দুইটা বাক্যে এটা বলা হয়েছে। এই বাক্য এটা বলা, কোন দুইটা বাক্যে বলা হয়েছে খেয়াল করেন। এই বাক্য এটা বলা হয়েছে, আবার সেকেন্ড বাক্য এটা বলা হয়েছে, পরের বাক্য এটা বলা হচ্ছে। অর্থাৎ পিরামিডের আশেপাশের এলাকাগুলোর কথা, ওখানে আশেপাশে কি ছিল এগুলো বলা হচ্ছে এখানে। এটা যদি বুঝতে পারি তাহলে এখন আনসারটা একেবারে 1-2 তে হয়ে যাবে, রাইট? এখন আমাকে বলে এখন দুইটা অপশন আছে এখানে, এরিয়াস এন্ড আর্টিফ্যাক্ট। এটা হচ্ছে উইদিন দ্য পিরামিড, আরেকটা হচ্ছে an overview of the external building। কোনটা হবে, 1 নাম্বার না 5 নাম্বার? টেল মি which one should be the correct, within the pyramid নাকি পিরামিডের এক্সটার্নাল, মানে পিরামিডের বাইরে এরিয়া? 1 নাম্বার অর 5 নাম্বার? which one is the right answer আমাকে বলেন চ্যাট বক্সে। যেহেতু এখানে শ্রাইন ছিল, মানে বাংলা শ্রাইনের বাংলা মাজার, তাই না? এরকম, এগুলো তো পিরামিডের বাইরে, তাই না? পিরামিডের বাইরে না এগুলা। লুক এট দিস, শুনেন ভাই, আমি 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 তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, তাই না? আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি। বাংলাদেশ ব্যাংক যে এরিয়াতে, আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের আশেপাশে কি আছে, শাপলা চত্বর আছে, শাপলা চত্বর আছে, হ্যাঁ। তারপর যদি বলি এখানে সোনালী ব্যাংকের বিল্ডিং আছে, সোনালী ব্যাংক, এগুলা কি এক্সটার্নাল বিল্ডিং নাকি ভেতরে? এগুলো এক্সটার্নাল না? অফকোর্স এক্সটার্নাল। ওটাই তো বললো যে পিরামিড যে এরিয়াতে আছে তার আশেপাশে শ্রাইন আছে, থাকার জায়গা আছে, এরকম। তো এগুলা কি? এগুলা এক্সটার্নাল অফকোর্স। সো রাইট আনসার ইজ ইয়েস। আমাকে আনসার যারা করে সবাই মোটামুটি কি করেছে, আনসার কারেক্ট করেছে। অসম, ওকে সবার আনসার আসলে কি হয়েছে, কারেক্ট হয়েছে। সো গ্রেট, অসম। তো আমাদের আনসার হলো এখানে 5 নাম্বারটা এক্সটার্নাল। আর এখানে প্যাচটা লাগাইছে কোথায়? হুম হুম এখানে প্যাচটা হয়েছে এখানে যে এক্সটার্নাল আর কি ইন্টারনাল, মানে এটা একটু খেয়াল করুন, এখানে একটু প্যাচ লাগাই দিছে। তো অনেকে যেটা করবে খেয়াল করেন, অনেকে দেখবে এরকম যে এরিয়াজ এন্ড আর্টিফ্যাক্ট এরকম দেখছে, পিরামিড দেখছে, তারা বলবে ইয়েস উই হ্যাভ গট দি আনসার, বলবে ইয়েস উই হ্যাভ গট দি আনসার, এরকম বলবে। তো খেয়াল করেন এখানে যে উইদিন ওয়ার্ডটা বলা আছে, এটা যদি অনেকে ফোকাস করবে না, যার ফলে তাদের উত্তরটা কি হবে, ভুল হয়ে যাবে। একটু চোখ কান খোলা রাখতে হবে, বি স্মার্ট, রাইট? সো আমরা এখানে আশা করতেছি which one is the answer? আনসার হলো 5 নাম্বার এক্সটার্নাল। রাইট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, চমৎকার হয়ে গেল। এখানে চলুন আমরা আমাদের প্যারাগ্রাফ ইতে যাই। তো অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো সলভ করে ফেলেছি আমরা আজকে। প্যারাগ্রাফ ইতে চলে এসে এখন এটা একটা বিশাল বড় প্যারাগ্রাফ, দেখছেন অবস্থা? বিশাল বড় প্যারাগ্রাফ।
এখন আপনি কি করবেন, হোয়াট শুড ইউ ডু? আপনি কি প্রথম দুইটা লাইন পড়বেন আর লাস্টের দুইটা লাইন পড়বেন এরকম, যে প্রথম দুইটা লাইন পড়বেন তারপর লাস্টের দুইটা লাইন এরকম পড়বো আমরা, নাকি আমরা প্রথমেই দুই তিনটা পড়ে নিব, তাই না? এখন জিনিসটা হচ্ছে আপনি যেটা করেন, মানে প্রথমে দুই তিনটা আগে পড়েন, রিড আউট, দেখেন এখানে কোনো আইডিয়া পান কিনা, কমন কোনো কথাবার্তা আছে কিনা। লুক এট দিস, আমাদের কি বলা হচ্ছে এখানে, ওকে, বলছে দ্য বেরিয়াল চেম্বার অফ দ্য টুমের বেরিয়াল চেম্বার, টুমের ভেতরে বেরিয়াল চেম্বার মানে লাশ রাখার জায়গা, লাশ যেখানে রাখে এটাকে বলে বেরিয়াল চেম্বার। হ্যাঁ, কবর যেখানে ঠিক যে ফাঁকা জায়গাটা যেখানে লাশ রাখা হয় এটাকে বলে বেরিয়াল চেম্বার, তাই না? বেরিয়াল চেম্বার। তো টুমের যে বেরিয়াল চেম্বার, ওয়ার দ্য কিংস বডি ওয়াজ লেড টু রেস্ট, যেখানে কিং এর রাজার লাশটা রাখা হয়েছিল, এখানে ওয়াজ কি বললো, was dug beneath the base of the pyramid, পিরামিডের নিচে, একেবারে পিরামিডের যে বেস ফাউন্ডেশনের নিচে ছিল এটা, ভালো কথা। সারাউন্ডেড বাই, এর চারপাশে ছিল ভাস্ট মেজ অফ লং টানেল, এখানে ভেতরে অনেক টানেল ছিল। এখন মেজ মানে কিন্তু হচ্ছে ধাঁধা, এই মেজ শব্দ অর্থ না জানলে কোনো প্রবলেম নাই, ওয়ান্স এগেইন ইটস নট এ বিগ ডিল। ধাঁধার মধ্যে অনেকগুলো টানেল ছিল, গোলক, মেজ মানে গোলক ধাঁধা, গোলক ধাঁধা, শুধু ধাঁধা না, গোলক ধাঁধা মেজ। দ্যাট হ্যাড রুম, যেগুলোর মধ্যে আবার রুম ছিল, হ্যাঁ, যাতে রবাররা না আসে, ডাকাতরা না আসে, এরকম কথাবার্তা বলা আছে। এখন দেখেন জিনিসটা খেয়াল করেন, ফোকাস করেন, পিরামিডের ভেতরে কবরটা ছিল, কবরের কথা বলা হচ্ছে। আরেকটা লাইন পড়ি, লেটস রিড আউট আনাদার লাইন, আনাদার সেন্টেন্স, কি বলতেছে, ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ডিসকভারিজ, একটা রহস্যময় আবিষ্কার, ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড was a large number of stone vessel, stone vessel পাইছে, পাত্র পাইছে, স্টোনের পাথরের পাত্র পাইছে, ইনসাইড দ্য পিরামিড, লুক এট দিস, ইনসাইড দ্য পিরামিড, তাহলে আগে ছিল পিরামিডের ভেতরে বেরিয়াল চেম্বার, পিরামিডের ভেতরে ভেসেল পাইছে, আর পরে আরো অনেক কথাবার্তা আছে। ইয়েস, তাহলে এখন আমাকে বলেন হুইচ ওয়ান শুড বি, পিরামিডের ভেতরে অনেক কিছু পাইছে তারা, এবার কোনটা হইতে পারে আনসার, হুইচ ওয়ান শুড বি দ্য আনসার, 1 নাম্বার নাকি 3 নাম্বার নাকি লাইক হুইচ ওয়ান? লেট মি নো। 1 নম্বরে বলা আছে দি এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন, এখানে মূল কথা কোনটা, এখানে উইদিন দ্য পিরামিড, উইদিন, তাই না? উইদিন ইজ ইকুয়াল টু, এটা মানে হলো ইনসাইড, অ্যাবসলিউটলি ইনসাইড দ্য পিরামিড। উইদিন দ্য পিরামিড ইজ ইকুয়াল টু ইনসাইড দ্য পিরামিড, তাই না? তো আনসার হয়ে গেল কিন্তু আমাদের 1 নাম্বারটা। এক্সেলেন্ট, বাকিগুলো হচ্ছে না, আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এরকম কথাবার্তা বলা হচ্ছে এখানে। এক্সিলেন্ট, চলো সামনে আগে আমরা দুইটা প্যারাগ্রাফ সলভ করবো কুইকলি। এফ এন্ড জি, এখন এখানে দেখেন প্যারাগ্রাফ এফ, আমি একটু কুইকলি একটা কুইক প্যারাগ্রাফ এফ কুইকলি সলভ করে ফেলি। প্যারাগ্রাফ এফ এ বলা হচ্ছে, দেখেন কি বলা হচ্ছে প্যারাগ্রাফ এফ এ, লেটস সি আমাদের প্যারাগ্রাফ এফ কি বলছে। এফ বলছে, দেখেন এখানে প্যারাগ্রাফে কয়টা লাইন আছে, কয়টা বাক্য আছে, 1টা 2টা 3টা বাক্য, মানে এটা ছোট একটা প্যারাগ্রাফ, ভেরি শর্ট প্যারাগ্রাফ। চিন্তা করেন, এটা একটা শর্ট প্যারাগ্রাফ, ভেরি শর্ট, 3টা সেন্টেন্সে এক প্যারাগ্রাফ শেষ, 3টা সেন্টেন্স। অর্থাৎ আপনি যদি একটু টেকনিক্যালি পড়তে জানেন, একটু টেকনিক্যালি যদি আপনি ট্যাকেল করতে পারেন, তাহলে অফকোর্স এটা আনসার হয়ে যাবে। জাস্ট ইউ হ্যাভ টু বি লিটল বিট টেকনিক্যাল, আর কিছু না। সেটা কিভাবে আমরা টেকনিক্যাল হতে পারি দেখেন। তো এখানে প্রথম লাইনে বলছে আনফরচুনেটলি, ওকে, দেখেন আনফরচুনেটলি বুঝলাম কথাটা, all the precautions
প্রিকশন বাংলা অর্থ হয়তো আপনারা জানেন, মানে হচ্ছে পূর্ব সতর্কতা, তাই না? প্রিকশন মানে পূর্ব সতর্কতা। ওকে, এখন আইএলটিএস পরীক্ষাতে শুনেন, আইএলটিএস পরীক্ষাতে আমরা যখন নিজেরা প্রিপারেশন নিব, ইয়েস আমাদের কিছু ভোকাবুলারি দেখতে হবে। যে মুহূর্তে একটা আননোন ভোকাবুলারি পাবেন, স্টাডি করেন, ইংরেজি স্কিলটা ডেভেলপ করেন, তাই না? যখন প্রিপারেশন নিব, কিন্তু পরীক্ষার হলে যদি আপনি দেখেন একটা ডিফিকাল্ট ওয়ার্ড আপনি পাইছেন, যেটা আপনি জীবনে শুনেন নাই, রাইট, তাহলে সেটা তো আনসার করার, মানে সেটা বাংলা করার চিন্তা করার দরকার নাই, তাই না? যেমন ধরেন বাংলা অনেক ওয়ার্ড তো আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার বলেন তো প্রহেলিকা কথাটা মানে কি? প্রহেলিকা, প্রহেলিকা এটা মানে কি বলেন? প্রহেলিকা, চ্যাট বক্সে একটু বলেন আমাকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস বাংলা ওয়ার্ড প্রহেলিকা? প্রহেলিকা মানে কি দেখি, বলতে পারে কিনা? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রহেলিকা? লেট মি নো, প্রহেলিকা কথাটার বাংলা অর্থ কি? গুড, সামিয়া ঠিক মতো বলতে পারছে, ঠিক আছে, রাইট। অনেকে কিন্তু জানে না, তাই না? লট অফ পিপল ডোন্ট নো। তো বাংলা অনেক ওয়ার্ড তো আমরা জানি না, লেট অ্যালোন ইংরেজি তো দূরের কথা, বাংলাও তো অনেক কিছু জানি না। যাই হোক, তাহলে পরীক্ষা হলে আননোন ওয়ার্ড পেলে টেনশন করবেন না, বাকিগুলো নিয়ে চিন্তা করবেন। এখানে একটা ওয়ার্ড আছে, অল, সকল প্রিকশনস, all the precautions and intricate design of the underground network. ইন্ট্রিকেট কথার মানে হচ্ছে জটিল, কমপ্লেক্স। জেনে রাখি একটু, ইন্ট্রিকেট মানে হচ্ছে কমপ্লেক্স, ইন্ট্রিকেট মানে সিনোনিম হচ্ছে কমপ্লেক্স। all the intricate design underground network did not prevent ancient robbers, এগুলা প্রাচীনকালের ডাকাত মানে চোরদেরকে, ডাকাতদেরকে বাধা দেয় নাই, from finding a way in, রাস্তা খুঁজে পেতে ভেতরে। তো প্রথম লাইনে বুঝলাম যে রবাররা ঢুকতে পারছে। এখানে দেখেন, খেয়াল করেন, রবারদের কথা বলা হচ্ছে, ডাকাত চোরদের কথা বলা হচ্ছে, যারা পিরামিডে ঢুকতে পেরেছিল। আচ্ছা, জোজার্স গ্রেভ গুডস, গুডস মানে তো পণ্য, জিনিসপত্র, তাই না? কবরের যে জিনিসপত্র গুলা ছিল, and even his body was stolen at some point in the past. খেয়াল করেন জিনিসটা, এগুলো সব চুরি করে নিয়ে গেছে, ভালো কথা। and all archaeologists found, আর আর্কিওলজিস্টরা যা পাইছে তা হচ্ছে a very small number of valuables. আর্কিওলজিস্টরা খুব অল্প সংখ্যক কিছু জিনিসপত্র তারা পাইছিল, যেগুলো থিফরা, চোরেরা ফেলে গেছে বা এড়িয়ে রেখে গিয়েছিল। দুইটা লাইন বললাম যে চোররা বেশিরভাগ জিনিস নিয়ে গেছে, কিছু জিনিস আর্কিওলজিস্টরা পাইছে। লাস্ট লাইন পরে ফেলি, there was enough left, যা ফেলে রেখে গেছে তাই যথেষ্ট ছিল, to astonish and amaze the archaeologist. যা পাইছে আর্কিওলজিস্টরা, এটা দিয়ে আর্কিওলজিস্টরা অ্যাস্টনিশড হয়ে গেছিল, এমেজ হয়ে গেছিল। দেখেন এই ওয়ার্ডগুলা, অ্যাস্টনিশ হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল, হ্যাঁ, এমেজ হয়ে গেছিল আর্কিওলজিস্ট যারা এটা এক্সকাভেট করছে। এক্সকাভেট মানে খনন করা, যদি কেউ অর্থ না জানেন, এক্সকাভেট মানে খনন করা, এক্সকাভেট এরকম খনন করা, এক্সকাভেট। তাহলে দেখেন একটা মজার বিষয়, দেখেন একটু স্মার্ট হন, এখানে একটা ওয়ার্ড আছে লাস্টে, দেখেন এখানে বলা আছে হাউ এভার, এই যে হাউ এভার। যাই হোক, আমরা জানি হাউ এভার এরকম 2-3 সেন্টেন্সের লাইন প্যারাগ্রাফে, ইভেন যে কোনো প্যারাগ্রাফে, একটা বড় প্যারাগ্রাফের মাঝখানে যখন হাউ এভার বলা থাকে, কন্ট্রাস্টিং কথা বলা থাকে, ওইটাকে আমরা ফোকাস করি। আর এরকম 2-3 সেন্টেন্সের মাঝখানে যদি কোথাও দেখেন হাউ এভার লেখা আছে, নিশ্চিত থাকেন এই কথাটাকে ফোকাস করা হয়েছে। সহজ বাংলা করলে হবে এরকম, চোরেরা অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু যা আর্কিওলজিস্টরা যেগুলা খুঁজে পাইছে এগুলা দেখে তার অবাক হয়ে গেছে, রাইট? তাহলে চলুন আমরা যে দেখি আর্কিওলজিস্টরা ফাইন্ডিং গুলা দেখে অবাক হয়ে গেছে, অ্যামেজ হয়ে গেছে, অ্যাস্টনিশ হয়ে গেছে, এই যদি কিছু আমি পাই কিনা ওখানে যাই। রাইট,
কোনটা এটা এটা আপনারা আমাকে বলেন, আপনারা আগে বলেন, তারপর আমি আনসার চিন্তা করব। আমাদের 1 নাম্বারটা তো হয়ে গেছে, আর 3 নাম্বার তো হবেই না, কারণ কিং হু সেভড হিজ পিপল এটা তো হইতে পারে না, কপি করার কথা বলা হয় না। তাহলে এখন 8 নাম্বার আর 9 নাম্বারের মধ্যে যে কোনো একটা আনসার হবে। হুইচ ওয়ান শুড বি দি আনসার? কোনটা আনসার হতে পারে? তাই না? তাহলে কোনটা আনসার হচ্ছে এখানে? লেটস সি। এটা খুব ইজি ছিল, লাস্টেরটা অনেক ইজি ছিল আমি মনে করি, কারণ বলছে অল্প কিছু জিনিসপত্র রিমেইনিং ছিল, রাইট? এটা ইট ইজ, আই থিংক এটা ইজি। এটা হচ্ছে কোনটা? অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। আচ্ছা, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এটা 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 কোথায় পাইলাম? ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ওই যে তারা অ্যামেজড হয়ে গেছিল, অ্যামেজ। তারপর হইছে তারা কি হয়েছিল? তারপর অ্যাস্টাউন্ডেড হয়েছিল, অ্যাস্টনিশ মানে অবাক হয়ে যাও, ব্যাপক অবাক হয়ে যাও, এরকম অ্যাস্টনিশ। আনসার হচ্ছে 8 নাম্বারটা। এক্সিলেন্ট। রাইট, এখন দেখেন আমাদের 3টা মাত্র অপশন বাকি আছে। একটা হচ্ছে 3 নাম্বারটা, 6 নাম্বারটা, 9 নাম্বারটা। এটা এখন আমাদের ইজিলি হয়ে যাবে। লেটস সি। লাস্ট প্যারাগ্রাফে চলে আসি আমরা। প্যারাগ্রাফ জি, লাস্ট। এটা আমরা কি বলবো লাস্ট প্যারাগ্রাফটাতে? লাস্ট প্যারাগ্রাফ বলছে, look at this, ইজিপ্টোলজিস্ট মিরোস্লাভ ভার্নার, ওকে, এটা সার্টেন লোক, এই তাকে নিয়ে চিন্তা করবো না আমরা। উনি বলল, ফিউ মনুমেন্টস, খুবই অল্প অবকাঠামো বা বিল্ডিং যাই বলেন, হোল্ড এ প্লেস ইন হিউম্যান হিস্ট্রি, মানুষের ইতিহাসে যে জায়গা আছে যেটা অ্যাজ সিগনিফিকেন্ট, যেটা এতটা তাৎপর্যপূর্ণ, অ্যাজ দ্যাট অফ স্টেপ পিরামিড ইন সাকারা। সহজ বাংলা করলে কি হবে? যে এই পিরামিডের মতো উল্লেখযোগ্য স্থাপনা খুব কম আছে, স্টেপ পিরামিডের মতো স্থাপনা খুব কম আছে মানুষের ইতিহাসে, হিউম্যান হিস্ট্রিতে। ওকে, ভালো কথা। এখন আমরা কি করব? এখানে এগেন এগুলো ছোট ছোট প্যারাগ্রাফ, তো নেক্সট বলা হচ্ছে যে ইট ক্যান বি সেড উইদাউট এক্সাজারেশন। এক্সাজারেশন কথাটা মানে হচ্ছে অতিরঞ্জন। অতিরঞ্জন না করে আমরা বলতে পারি অতিরঞ্জন, এক্সাজারেশন না করে আমরা বলতে পারি যে the pyramid complex constitute a milestone in the evolution of monumental stone architecture in Egypt and in the world as a whole. এটা ছিল একটা মাইলস্টোন। আমরা কুইকলি যাব। এটা লাস্টে বলা হচ্ছে, এখন দেখেন এখানে আমরা আমাদের প্ল্যান হচ্ছে 2 থেকে 3টা বাক্য পড়ার। এখানে বাক্যই আছে কয়টা? 3টা। প্রথম কথা হচ্ছে এটা খুবই সিগনিফিকেন্ট, এই স্টেপ পিরামিড খুবই সিগনিফিকেন্ট, এর মতো সিগনিফিকেন্ট স্থাপনা কম আছে। এটা ছিল মানুষের জন্য, আমাদের জন্য একটা মাইলস্টোন। ওকে, তারপরে কি বলছে দেখেন, দ্য স্টেপ পিরামিড, ওকে, was a revolutionary advance in architecture. এটা আর্কিটেকচারে ছিল একটা বৈপ্লবিক উন্নতি। ওকে, and became archetype, খুব ডিফিকাল্ট ওয়ার্ড আছে, বাংলা করব না এটা, which all other pyramid builders, which যেটা all the other great pyramid builders of Egypt would follow. স্টেপ পিরামিডকে অন্য সব পিরামিড বিল্ডাররা ফলো করছে। তাহলে এটা খুব সিগনিফিকেন্ট, অন্য পিরামিড বিল্ডাররা এটাকে ফলো করছে। ওকে, কোনটা হইতে পারে বলেন? এটা তো এখন এ কিং হু সেভড হিজ পিপল, এটা তো হইতে পারে না, রাজার কথা বলাই নাই এখানে। তাহলে এখন আমাকে বলেন
7 নাম্বার আর 9 নাম্বারের মধ্যে 6 নাম্বার 9 নাম্বার কোনটা কারেক্ট হবে? Which one is the correct answer? Let me know. কোনটা কারেক্ট আনসার হবে? 6 এবং 9, which one is correct? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, সবার আনসার কারেক্ট হয়েছে, সবাইকে কংগ্রাচুলেশনস, তাই না? তার কি করেছে, সবাই এটাকে কপি করেছে। পিরামিড ডিজাইন প্যাসেজে লেখা হয়েছে, অন্যরা ফলো করছে, তারে ফলো করা মানে কি করা? কপি করা। ফলো করা মানেই হইলো কপি করা। সো রাইট আনসার ইজ 6। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। রাইট, এখন বলেন এটা কি খুব ডিফিকাল্ট ছিল? এটা আমরা ক্যামব্রিজ 16 থেকে ওয়ার্ক করছি। ক্যামব্রিজ 16 তো লেটেস্ট বই, তাই না? ক্যামব্রিজ 16 এর পরে তো কোনো বই আসে না আইএলটিএস, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এটা কি খুব ডিফিকাল্ট লাগছে আপনাদের কাছে? হোয়াট ডু থিংক? এটা আমাকে বলেন, এটা কি খুব ডিফিকাল্ট মনে হয়েছে এই যে আমরা লিস্ট অফ হেডিং গুলো সলভ করলাম এখানে? অফকোর্স আপনাকে স্মার্টলি চিন্তা করতে হবে, মিনিং করে আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন এ স্মার্ট ওয়ে, তাই না? এটা খুব ডিফিকাল্ট ছিল। ক্যামব্রিজ 16 থেকে সলভ করেছি আমরা। অলরাইট,